হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার কি ভয়েস শোনা যাচ্ছে? একটু সবাই কনফার্ম করো তো। ভয়েস শোনা যায় আর লেখা কি দেখা যায়? একটু করে সবাই কনফার্ম করো তো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দেখি সবাই একটু কনফার্ম করো তো, ভয়েস আর লেখা দুইটাই ক্লিয়ার কিনা। ওকে, শোনা যাচ্ছে, ঠিক আছে তাইলে। আচ্ছা, আমরা আর কিছুক্ষণ ওয়েট করি, তার আগে কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে যে তোমাদের তো আজকে এক্সাম চলতেছে, তাই না? তড়িৎ রসায়ন, তো তড়িৎ রসায়নের এক্সাম কি কেউ দিছো? 8টা বাজে শুরু হয়েছিল। যারা যারা আছো, কয়জন আছে এখন? আচ্ছা, বাকিরা আসুক। ওকে, ঠিক আছে, ভয়েস এন্ড লেখা ক্লিয়ার। আচ্ছা, কেউ কি তড়িৎ রসায়নের এক্সামটা দিছো? 8টা বাজে শুরু হয়েছিল। যদি কেউ দিয়ে থাকো, কত নাম্বার পাইছো বলতে পারো? কালকে দিব এক্সাম, রিভিশন শেষ হয় নাই। ওকে ওকে, ঠিক আছে, রিভিশন শেষ করে দাও। হ্যাঁ, 10টায়। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, রিভিশন শেষ করে দাও, কিন্তু ভালো করে দাও। আচ্ছা, এমনিতে তোমাদের থেকে একটা রিভিউ নিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে তোমরা তো এই পর্যন্ত রসায়নের অনেকগুলো এক্সাম দিছো, তাই না? তো ওই প্রশ্নগুলো দেখে কিরকম মনে হয়েছে? তোমাদের কাছে কি স্ট্যান্ডার্ড মনে হয়েছে? কিরকম মনে হয়েছে দেখি বলো তো প্রশ্নগুলো। সেগুলো তোমাদের কাছে কেমন লেগেছে? এগুলো কিন্তু অনেক সময় নিয়ে আমি করছিলাম, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন করতে মানে কি প্রায় ভালোই সময় লাগছিল। তো প্রশ্নগুলো কেমন লাগছে তোমাদের? এক্সামগুলো, তোমাদের এক্সাম নিয়ে যদি কোনো রিভিউ থাকে তাহলে বলতে পারো, বা আর কি করা যায়, বা ঠিক আছে কিনা। অনেকেই নতুন অ্যাডমিট হইছো, এর আগেও 2-3টা এক্সাম হইছে, 2টা মেবি। তো ওই প্রশ্নগুলো একটু ওয়েবসাইট থেকে তোমরা কালেক্ট করে নিও। একটা দিছি গুণগত রসায়ন, আচ্ছা। পারবিন, আচ্ছা, স্ট্যান্ডার্ড। ওকে। আচ্ছা, যারা নতুন ভর্তি হইছো আর কি, তারা তো এক্সাম তো আগের গুলো দাও নাই, তারা হচ্ছে যে আগের প্রশ্নগুলো একটু কালেক্ট করে ফেলিও। সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তোমাদের এই কোর্সে রসায়নের উপর শুধুমাত্র তো রসায়ন না, তোমাদের ফিজিক্সের এক্সাম হবে, তারপর হচ্ছে বায়োলজি, ইংলিশ, এগুলো এক্সাম হবে, ম্যাথের এক্সাম হবে। বাট আমি হচ্ছে কেমিস্ট্রিটা যদি বলি, কেমিস্ট্রি যতগুলো প্রশ্ন নিব, মানে আমি দিব আর কি কেমিস্ট্রি থেকে। তো ওই প্রশ্নগুলো হচ্ছে তোমরা কি করে রাখবা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, স্ট্যান্ডার্ড, আচ্ছা, ঠিক আছে। তো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো হচ্ছে তোমরা কি করবা দেখিও, হারাই যেতে দিও না আবার। পিডিএফ ডাউনলোড করে রেখে দিও না। একটা বুদ্ধি দিতে পারি, সেটা হচ্ছে যে এই যে তোমাদের এক্সামগুলো নিচ্ছি, এই এক্সামগুলো চাইলে তোমরা হচ্ছে প্রিন্ট আউট করে ফেলতে পারো, ঠিক আছে? অর্থাৎ তোমাদের, আচ্ছা, এটা একই রকম কালি হয়ে যাচ্ছে। তোমরা যেটা করতে পারো, যতগুলো মানে কি তোমাদের পরীক্ষা হবে, তোমরা চাইলে দুইটা কাজ করতে পারো। হয় হচ্ছে নোট ডাউন করে রাখতে পারো এক্সামের প্রশ্নগুলো, আর নয়তো হচ্ছে যে প্রিন্ট করে ফেলতে পারো, ঠিক আছে? এটা তোমাদের ব্যাপার। হয় নোট করবা, আর নয়তো হচ্ছে প্রিন্ট করবা, ঠিক আছে? কি করবা? এক্সামের প্রশ্নগুলো, ঠিক আছে? কারণ এই যে এক্সামের প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু সহজ, কঠিন আর ট্রিকি সবকিছু মিলিয়েই করা হচ্ছে, ঠিক আছে? তো তোমাদের উদ্দেশ্যে এটা একটু করে বলবো। এটা বলার পিছনে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে দেখা যায় যে মানে কি যদি পিডিএফ থেকে পড়ো, দেখা যাবে যে কি চোখ কানা হয়ে যাওয়ার মতো অবস্থা, তাই না? তো এই ক্ষেত্রে যেটা করতে পারো, যেমন গ্রুপে আমি দেখছি কয়েকজনে হচ্ছে নোট সাবমিট করছে, জাহানারা, তারপর হচ্ছে যে আরেকজনকে করছে একটু দেখি, হ্যাঁ। আচ্ছা, তাসফিয়া, হ্যাঁ তাসফিয়া, তারপর হচ্ছে জাহানারা, ওরা খুব সুন্দরভাবে নোট করছে। আর এর আগে তাওহিদ, ও তোমার নোট সাবমিট করছিল। তো এই যে যারা যারা নোট সাবমিট করছো, তাদের নোট আমি দেখছি অনেক ভালো মতো গুছাই নোট করছো। তো এটা চাইলে করতে পারো, এই নোট কিন্তু পরবর্তীতে তোমারই কাজে দিবে, ঠিক আছে? এই নোট পরবর্তীতে কিন্তু তোমারই কাজে দিবে। মেন বই শর্ট সিলেবাস পড়বো নাকি ফুল? অবশ্যই ফুল পড়বা, শর্ট সিলেবাস পড়তে যাইও না, ঠিক আছে? শর্ট সিলেবাস পড়তে যাইও না। আর মানে কেমিস্ট্রি যদি বলি, কেমিস্ট্রি হচ্ছে যে তোমাদের তো ল্যাবরেটরি, ওইটা বাদ। তারপরে হচ্ছে যে তোমাদের অর্থনৈতিক, ওইটাও বাদ। ওই দুইটা চাইলে পড়তে পারো বা নাও পড়তে পারো, বাট যেগুলো আছে সেগুলো একটু করে ফুল পড়িও। পিডিএফ দেখে পড়া হয় না ভাইয়া, এই তো এটাই আমি বলতে চাচ্ছিলাম, পিডিএফ থেকে আসলেই পড়া হয় না। তো যেটা করতে পারো, তোমাদের যে এক্সামগুলো আমি নিব, ওই এক্সামের প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে তোমার খাতায় একটু কষ্ট করে প্রথমবার নোট করে ফেলবা। প্রথমবার করতেছো অবশ্যই একটু মানে কি বিরক্ত লাগবে, কিন্তু ওই নোটই ভবিষ্যতে তোমার কাজে দিবে, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা চাইলে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিতে পারো। লাইভ হচ্ছে যে বুঝতেছি না তো আমি।
লাইভ হচ্ছে যে বুঝতেছো না মানে তুমি একটা কাজ করতে পারো, নোটিফিকেশনটা অন করে দিতে পারো, তাহলে আই থিংক তুমি বুঝতে পারবে আর কি। ওকে, আরেকবারের মতো আমি একটু জানতে চাচ্ছি সবকিছু ক্লিয়ার কিনা, ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার করো। তোমরা গ্রুপে প্রায় পোলাপাইন আসছো কত 1000 জনের উপরে, কিন্তু লাইভ ক্লাসে থাকো যে মাত্র কয়েকজন। কোয়েশ্চেন গুলা ট্রিকি হচ্ছে। আচ্ছা, কানিস ফাতেমা, হ্যাঁ ট্রিকি হচ্ছে। এখন থেকে যদি তোমরা ট্রিকি ট্রিকি প্রশ্নে পরীক্ষা দাও তাহলে দেখবা যে কি পরবর্তীতে প্রশ্ন কঠিন হইলেও তোমাদের আর ওইটা মনে হবে না, ঠিক আছে? এগুলো বারবার প্র্যাকটিস করবা। ওকে, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। তো হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো 1000 জন মেম্বারের মধ্যে বাকিরা কই? আমরা কি আরেকটু ওয়েট করবো? আচ্ছা 9টা 5 পর্যন্ত ওয়েট করি। ওকে, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর তোমরা কি আগের ক্লাসগুলো দেখছো? যারা যারা লাইভে উপস্থিত আছো তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, তোমরা কি আগের ক্লাসগুলো দেখছো? যেমন তড়িৎ রসায়নের মানে কি তড়িৎ রসায়নের উপর হচ্ছে তোমার টোটাল 3টা ক্লাস হইছে। 2টা ক্লাস হচ্ছে তড়িৎ রসায়নের উপর বেসিক ক্লাস, আর একটা ক্লাস হচ্ছে রিভিউ ক্লাস। আর রাসায়নিক পরিবর্তনের উপর 4টা ক্লাস হইছে। আজকের ক্লাসটা সহ হচ্ছে মোট 5টা ক্লাস হবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে দেখো, তোমরা কিন্তু মানে অনেকগুলো ক্লাস পাচ্ছ। তুমি যদি হিসাব করো আর কি, তড়িৎ রসায়নের উপরেই তুমি কয়েক ঘন্টার, প্রত্যেকটা ক্লাস কিন্তু প্রায় 1.5 ঘন্টার মতো হইছে, তাই না? তো তড়িৎ রসায়নে 3টা লেকচার, তারপর রাসায়নিক পরিবর্তন হচ্ছে 5টা লেকচার, মানে আজকেরটা সহ আর কি। তো 3টা 5টা, তাহলে দেখো কতগুলো লেকচার পাচ্ছ, এক্সাম পাচ্ছ। তো এত কিছুর পরে আর কোনো কিছু খামতি থাকার কথা না। হ্যাঁ, কোয়েশ্চেন যদি ট্রিকি হয় তাহলে হচ্ছে ওইটা ভালো, তাহলে দেখা যাবে যে কি পরীক্ষায় অ্যাটলিস্ট মানে কি আজগুবি প্রশ্ন দেখলেও অতটা নার্ভাস হবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা 9টা 5-এ শুরু করতেছি, ঠিক আছে? আজকে তাড়াতাড়ি শেষ করাই দিব। কেন বলি, প্রথম কথা হচ্ছে যে আজকের ক্লাসটা নিয়ে যদি কিছু বলি, আজকের ক্লাসে বেসিক্যালি কি কি মানে কি কি আলোচনা করব। তো আজকের ক্লাসে হচ্ছে যে বেসিক্যালি তোমরা দেখতে পাবা বাফার দ্রবণ নিয়ে। তোমরা অনেকেই আমাকে বলেছো বাফার দ্রবণ নিয়ে একটু আলোচনা করার জন্য। তো আজকের ক্লাসে মূলত আমি যেটা করব, যত রকমের বাফার দ্রবণ আছে, মানে যত রকমের অম্লীয় বাফার দ্রবণ, তত রকমের ক্ষারীয় বাফার দ্রবণ, মানে কি ক্ষারীয় বাফার দ্রবণ, যত রকমের বাফার দ্রবণ আছে সবগুলো হচ্ছে আমি একদম নোট করাই দিব, ঠিক আছে? ফার্স্ট ক্লাসটা করছিলাম আর আজকে করতেছি। আচ্ছা আচ্ছা, সবগুলো ক্লাস কন্টিনিউ করিও, ঠিক আছে? কোনো ক্লাস বাদ দিও না, কারণ প্রত্যেকটা ক্লাসে এমন কিছু করাইছি যেগুলো তুমি আগে জানতা না বা না বুঝে মুখস্থ করতে, ওইটা ক্লাস দেখলেই বুঝতে পারবে। তো সবগুলো একটু করিও। আর আরেকটা কথা বলে রাখি, তোমাদের যে এক্সামের প্রশ্ন মানে হয়, ওই প্রশ্নগুলো কিন্তু কি আমি আমার লেকচার থেকেও কিছুটা রাখি আর কি, ঠিক আছে? তো ওই লেকচারগুলো অবশ্যই করে ফেলিও। আগের ক্লাসটার পিডিএফ দিলে ভালো, তাহলে নোট করতে ভালো। আচ্ছা, আগের ক্লাসটা নিয়ে একটু ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে বলি, মানে গত ক্লাসে হচ্ছে যে তোমার লেখা একটু মানে কি অনেক ডিসকাস করে ফেলছি, তো অনেক টপিক নিয়ে, ফলে দেখা গেছে আমি যখন স্লাইডটা করতে গেছি তখন দেখা যাচ্ছে যে মানে ভালো মতো গুছাইতে পারতেছি না। তো তাও আমি চেষ্টা করব। আর যদি না পারি তাহলে তোমরা একটা কাজ করতে পারো, ওই মানে ক্লাসটা দেখার সাথে সাথে নোটটা একটু করে করে ফেলিও। নাইলে যদি তোমাদেরকে ওই স্লাইডগুলো দিয়ে কিছু বুঝবা না, কারণ সেখানে হচ্ছে যে তোমাদের হ্যান্ড ক্যালকুলেশন হচ্ছে ডিটেলসে দেখাইছি, তো তো একটু অগোছালো হয়েছে। তাও আমি দেখব। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। খুবই হতাশাজনক, 1000 জন মেম্বার থাকে আর ক্লাস করে কয়েকজন। ওকে, আমি আজকে প্রথম ক্লাস করতেছি। আচ্ছা ওকে, তাহলে দেখো শুরু করতেছি। হ্যাঁ, তুমি চাইলে এটা হচ্ছে বাসায় প্রিন্ট করতেই পারো, সমস্যা নেই, ঠিক আছে? প্রিন্ট করে বাসায় এক্সাম দিতে পারো, সমস্যা নেই। আর তোমাদের তো ওইগুলোর পিডিএফ তো দিয়ে দেওয়া হয়, তাই না? প্রত্যেকটা এক্সামের সলভের পিডিএফ তোমাদের তো দিয়ে দেয়াই হয়। তো ওইগুলো হচ্ছে তোমরা প্রিন্ট করে এক্সাম দিতে পারো বাসায়। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো প্রথম ক্লাস আমাদের হচ্ছে যে কি আজকের মানে রিভিউ ক্লাস হচ্ছে যে কি, আচ্ছা প্রথম ক্লাস না, রিভিউ ক্লাস হচ্ছে 2 নাম্বার ক্লাস। এর আগে আমরা তড়িৎ রসায়নের উপর একটা ক্লাস নিয়েছিলাম রিভিউ, আর আজকে হচ্ছে রাসায়নিক পরিবর্তনের উপর একটা রিভিউ ক্লাস নিব, ঠিক আছে? ওকে, ফার্স্ট ক্লাস। ওকে ওকে। আচ্ছা, রেকর্ডেড ক্লাস করে অনেকে? হ্যাঁ, রেকর্ডেড ক্লাস করে, আমি ওটা দেখতে পাই যখন কেউ কেউ ওইখানে করে আর কি, ভিউ হয়। আচ্ছা দেখো, তাহলে দেখো, না স্ক্রিনে আসি না, কথা হচ্ছে তোমার কি এখানেই করি আর কি, ঠিক আছে? স্লাইডে। ওকে, দেখো তো প্রথম দিকের এমসিকিউ গুলো হচ্ছে যে আমাদের কি, দেখো প্রথম দিকের যে এমসিকিউ গুলো সেটা মানে আমাদের যে এমসিকিউ গুলো আছে সেগুলো হচ্ছে কি একটু সোজা সোজা, ঠিক আছে? আর এরপরের এমসিকিউ গুলো হচ্ছে মূলত একটু কঠিন হবে, যেমন তড়িৎ রসায়নের বেলায় যেটা দেখছো আর কি। তো আমরা কথা না বাড়িয়ে চলো শুরু করি। ওকে, তাহলে আমরা শুরু করি। আজকেই এই চ্যাপ্টারের প্রথম ক্লাস না, না এর আগে
তোমার আরো ক্লাস হয়েছে, এর আগে মোট 4টা ক্লাস আমি নিছি এই রাসায়নিক পরিবর্তনের উপর, আজকে হচ্ছে রিভিউ ক্লাস নিব। ওকে, তাহলে দেখো বাফা দ্রবণ, সবাই একটু করে মনোযোগ দাও। বাফা দ্রবণ থেকে যত রকমের বাফা দ্রবণ আছে সবগুলো হচ্ছে তোমাদের লিখে দিব এখন, ঠিক আছে? হ্যাঁ আদাব। ওকে, তাহলে চলো শুরু করি। তো প্রথমত একটু করে ফার্স্ট আগাবো আমরা, যেহেতু তাড়াতাড়ি শেষ করা লাগবে। তো দেখো একটু করে সবাই আমার সাথে সাথে এইগুলো লিখো, দেখি তো তোমরা অ্যান্সার দিবা। আচ্ছা ধরো যে প্রথমত আমি একটা বাফা দ্রবণ লিখতেছি, এটা হচ্ছে H2CO3, তারপরে হচ্ছে যে এর সাথে আছে তোমার সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে? এখন তোমরা কিন্তু সবাই জানো এই যে H2CO3 এটা হচ্ছে একটা কার্বনিক অ্যাসিড, আর তারপর NaHCO3 এটা হচ্ছে কার্বনিক অ্যাসিডের লবণ। তাহলে আবার এটাও তোমরা জানো এই যে তোমার H2CO3 আছে, এটা কিন্তু কি, এটা হচ্ছে তোমার দুর্বল অ্যাসিড, ঠিক আছে? কার্বনিক অ্যাসিড এটা হচ্ছে তোমার দুর্বল অ্যাসিড, আর এটারই লবণ হচ্ছে যে এই সোডিয়াম বাইকার্বনেট। তার মানে আমরা এটা তো বলতে পারি অবশ্যই এই যে তোমার কার্বনিক অ্যাসিড আর সোডিয়াম বাইকার্বনেট মিলে আমার যে বাফার দ্রবণটা তৈরি করে সেটা কি বাফার দ্রবণ হবে? অম্লীয় বাফার দ্রবণ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে কি আমাদের অম্লীয় বাফার দ্রবণ, অম্লীয় বাফার দ্রবণ, ঠিক আছে? এখন আসি বাকিগুলোতে যাই। তো এটা আমরা সবাই জানি। এরপরে হচ্ছে যে তোমাকে যদি আমি এটা বলি C6H8O7, উপরেরটা তো বেশিরভাগই তো জানতা, কিন্তু এটা অনেকেই জানো না। আচ্ছা দেখি বলো তো C6H8O7 এটাকে কি বলে, জানো কেউ? C6H8O7 এটাকে কি বলে, কেউ কি বলতে পারবা? এটা একটা অ্যাসিড, এই অ্যাসিডটার নাম কি, কেউ কি বলতে পারবা? এই অ্যাসিডটার নাম কি? বেসিক্যালি এই যে অ্যাসিডটা, এটার নাম হচ্ছে যে সাইট্রিক অ্যাসিড। এই অ্যাসিডটার নাম হচ্ছে যে কি, সাইট্রিক অ্যাসিড। এবং এই সাইট্রিক অ্যাসিড আমরা কোথায় পাই? এটা হচ্ছে আমরা লেবুতে পাই, ঠিক আছে? আমরা যে লেবু খাই ওই লেবুতে হচ্ছে সাইট্রিক অ্যাসিড পাই। এখন চিন্তা করো এই যে সাইট্রিক অ্যাসিড যেটা আছে এটা কি দুর্বল হবে নাকি তীব্র হবে? যেহেতু এটা লেবুতে আছে, লেবু তুমি খাচ্ছ, তার মানে তো এটা তো তোমার তীব্র না, তীব্র হলে তো তুমি তো খাইতে পারতা না, তাই না? তাহলে কি হবে? সাইট্রিক অ্যাসিড এটা হচ্ছে তোমার একটা কি, দুর্বল অ্যাসিড। এখন এটা যদি তোমার দুর্বল অ্যাসিড হয়, ঠিক আছে, তাহলে এটার সাথে যদি তুমি এর একটা লবণ নাও, এর লবণ হচ্ছে যে Na3C6H5O7, ঠিক আছে? তো এটা হচ্ছে তার লবণ আর কি। এগুলো কিন্তু যেগুলো লিখাই দিচ্ছি পরীক্ষাতে কিন্তু আসছে এগুলো, ঠিক আছে? তো তাহলে এবার বলো তো কি হবে তোমার এই যে সোডিয়াম, এই যে দেখো সোডিয়াম সাইট্রেট, ঠিক আছে? তাহলে দেখো সাইট্রিক অ্যাসিড আর তার যে তুমি লবণ যে নিচ্ছ, তাহলে এই দুইটা মিলে কি তৈরি করবে? এই দুইটা মিলেও আমাদের কি তৈরি করবে বলতো? অম্লীয় বাফার দ্রবণ। কারণ আমরা জানি অম্লীয় বাফার দ্রবণ মানে কি, দুর্বল অ্যাসিড ও তার লবণ। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি দুইটা অম্লীয় বাফার দ্রবণ পড়ে ফেলছি। এরপরে চলো আমরা আরেকটু আগাই। 1 মিনিট, আমি একটু ওইদিকে যাই। তাহলে এরপরে যদি আমরা আরো যদি আগাই, ওকে, তাহলে দেখো এখন এইটা কিন্তু সবাই জানো, তোমরা এটা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে পড়ছো, H3BO3। আচ্ছা H3BO3 এটার নাম কি, কেউ কি এখানে বলতে পারবে? H3BO3 এটার নাম কি? আমি বলবো না, এটা তোমরা অলরেডি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে পড়ে আসছো। তাহলে দেখো H3BO3 এবং এটার সাথে যদি তুমি এটার একটা লবণ নাও Na2B4O7, ঠিক আছে? তাহলে যেটা পাবা তুমি সেটা হচ্ছে একটা অম্লীয় বাফার দ্রবণ হবে। দাঁড়াও এটা আমি অন্য কালি দিয়ে দেখাই। তাহলে তোমার এখানে যে বাফার দ্রবণটা হবে সেটা হচ্ছে যে কি, অম্লীয় বাফার দ্রবণ হবে। এখন কেউ কি আমাকে বলতে পারবা H3BO3 এই অ্যাসিডটার নাম কি? ভেরি গুড, বোরিক অ্যাসিড, ঠিক আছে? এটা তোমরা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে পড়ছো। তো এই যে আমাদের H3BO3 যেটা আছে এটা হচ্ছে যে আমাদের কি, বোরিক অ্যাসিড। এখন তোমরা কিন্তু এটাও পড়ছো এই যে বোরিক অ্যাসিড, এই বোরিক অ্যাসিড কোথায় ব্যবহার করা হয়? আমরা কিন্তু পড়ছিলাম আমাদের যখন চোখে যখন কি পড়ে, আমাদের চোখে যখন ক্ষার পড়ে, মনে আছে? আমাদের চোখে যখন ক্ষার পড়ে তখন আমরা কি করি, ওই ক্ষারটাকে প্রশমিত করার জন্য প্রথমত আমরা পানি দিয়ে ভালো মতো চোখটা ধুয়ে ফেলি, তারপর হচ্ছে সেখানে 5%, এটার অ্যামাউন্ট একটু মনে রাখিও, 5% বোরিক অ্যাসিড তারপর ওই জায়গাতে দিই। তাহলে আমি আবার বলতেছি কি, বোরিক অ্যাসিড আমরা কোথায় ব্যবহার করি? যখন আমাদের ল্যাবরেটরিতে কাজ করার সময় চোখে কোনো ক্ষার জাতীয় দ্রবণ যখন পড়ে, তখন ওই ক্ষারটাকে প্রশমিত করার জন্য আমরা প্রথমত কি করি, ভালো মতো পানি দিয়ে ধুয়ে ফেলি, দেন হচ্ছে যে সেখানে 5% কি করি, বোরিক অ্যাসিড ব্যবহার করি। তাহলে দেখো এই যে বোরিক অ্যাসিড এটা হচ্ছে আমরা আমাদের চোখে দিচ্ছি, তো এটা যদি তীব্র হইতো আমরা কি দিতে পারতাম? অবশ্যই পারতাম না, এটা দুর্বল বলেই তো পারতেছি। তার মানে আমি বলতে পারি এই যে আমাদের বোরিক অ্যাসিড আছে এটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, এটা হচ্ছে কি একটা দুর্বল অ্যাসিড। এখন তুমি বলো এই যে দুর্বল অ্যাসিড আর এই যে এটার নাম কি? এই যে দেখো এটার নাম কি, এটার নাম হচ্ছে, মনে রাখবা এটার নাম হচ্ছে বোরাক্স। তোমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে বোরাক্সের সংকেত লিখো, ঠিক আছে? তাহলে বোরাক্সের সংকেত কি? বোরাক্সের সংকেত হচ্ছে Na2B4O7।
এগুলো কিন্তু দেখো কোনো না কোনো জায়গায় কিন্তু পরীক্ষায় আসছে, ঠিক আছে? তুমি প্রশ্ন ব্যাংক খুললেই পাবা বোরাক্সের সংকেত কি, অথবা নিচের কোনটি বোরাক্স, অথবা তোমাকে এভাবে প্রশ্ন করছে নিচের কোনটি সোডিয়াম বোরেট। তো তখন কিন্তু না পারলে কিন্তু খবর আছে। তাহলে দেখো এই যে বোরিক অ্যাসিড এবং এই যে বোরাক্স, এই দুইটা মিলে, তাহলে দেখো দুর্বল অ্যাসিডও তার লবণ, তাহলে এই দুইটা মিলে হচ্ছে আমাদের অম্লীয় বাফার দ্রবণ। ওকে, তাহলে আমাদের এটা গেল। এরপরে দুইটা পরিচিত জিনিস লিখি, এগুলো আমরা সবাই জানি, CH3COOH, তারপর হচ্ছে CH3COON, এটা তো আমরা সবাই জানি, ইথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ। তাহলে দেখো ইথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিডে তুমি সোডিয়াম লবণ যে নিচ্ছ, ইথানোয়িক অ্যাসিড কি একটা দুর্বল অ্যাসিড, তো তুমি এই যে দুর্বল অ্যাসিডের যে সোডিয়াম লবণ যে নিচ্ছ, তাহলে কি হবে, দুর্বল অ্যাসিড আর দুর্বল অ্যাসিডের সোডিয়াম লবণ মিলে কি তৈরি করবে, অম্লীয় বাফার দ্রবণ তৈরি করবে। তোমার কি তৈরি করবে, অম্লীয় বাফার দ্রবণ তৈরি করবে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু ফাস্ট আগাচ্ছি, তোমাদের কি কি সমস্যা হচ্ছে একটু করে সবাই বলো তো, এতক্ষণ ধরে যা যা বলেছি ঠিক মতো শোনা গেছে কিনা, একটু সবাই কনফার্ম করো তো। এরপরে দেখো, এরপর যেটা লিখবো সেটাও আমরা সবাই জানি, কি বলতো, সেটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এখন এটাও তো আমরা সবাই জানি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা দুর্বল ক্ষার, আর অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে যে তার একটা লবণ। তাহলে এই দুইটা মিলে কি তৈরি করবে বলো তো, এই দুইটা মিলে যেটা তৈরি করবে, হ্যাঁ শোনা যাচ্ছে, ওকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এই দুইটা মিলে কি তৈরি করবে, তাহলে দেখো একটা দুর্বল ক্ষার আর একটা দুর্বল ক্ষার লবণ, তাহলে কি তৈরি করবে বলো তো, তোমার এখানের মধ্যে যেটা তৈরি করবে সেটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। এখন আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে এই প্রশ্নটা আমি তোমাদের তড়িৎ রসায়নেও করছিলাম। প্রশ্নটা হচ্ছে যে, দেখি বলো তো, এই যে তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা আমরা কোথায় ব্যবহার করি? আমি তোমাদেরকে একটু করে সময় দিচ্ছি, তোমরা হচ্ছে যে একটু সময় নিয়ে এটা অ্যান্সারে দাও। এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু আমরা ব্যবহার করি এক জায়গায়, ওই জায়গাটা কি একটু করে বলো তো। এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, এটা আমরা কোথায় ব্যবহার করি একটু বলো। দেখি 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 বলো তো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটার একটা একটা প্র্যাকটিক্যাল ব্যবহার আছে, দেখি কেউ বলতে পারো কিনা। এটা হচ্ছে যে আমরা কোথায় ব্যবহার করি, কেউ কি অ্যান্সার দিছো? আচ্ছা দাও নেই। তো এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, এটা বেসিক্যালি আমরা গ্লাস ক্লিনার হিসেবে ব্যবহার করি। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে গ্লাস ক্লিনারের মূল উপাদান কি। তাহলে দেখো এটা হচ্ছে যে কি গ্লাস, দেখো গ্লাস ক্লিনারের মূল উপাদান, ঠিক আছে? তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে গ্লাস ক্লিনারের মূল উপাদান কি, তাহলে বলবা যে কি গ্লাস ক্লিনারের মূল উপাদান হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখন এটা কিন্তু দুইভাবে থাকতে পারে, অ্যামোনিয়া হিসেবে থাকতে পারে অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হিসেবে থাকতে পারে। দুইটাই কিন্তু কারেক্ট, কারণ তুমি যখন অ্যামোনিয়া সরি কারণ তুমি যখন অ্যামোনিয়াকে দ্রবীভূত করবা, অর্থাৎ অ্যামোনিয়াকে যখন মানে কি পানিতে দ্রবীভূত করবা, তখন তুমি কি পাবা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পাবা। তার মানে গ্লাস ক্লিনারের মূল উপাদান অ্যামোনিয়া যেমন ঠিক কথা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও ঠিক কথা। ওকে, এখন আচ্ছা একটা মানে কি বাইরের মানে একটা বাইরের টপিক কি পড়াই দিব, কেউ কি বলতে পারবে অ্যামোনিয়াম ক্লোরাইডের যে বাংলা নাম সেটা কি বলতো? এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, এটার যে বাংলা নাম এটা কি, কেউ কি বলতে পারবা? আশা করি সবাই জানো, এটা না জানার কথা না। এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাকে কি বলে বাংলাতে? ভেরি গুড, নিশাদল। এখন তোমাদের থেকে একটু করে জিজ্ঞেস করি, এই যে নিশাদল কেন বলে, কেউ কি বলতে পারবে অ্যামোনিয়াম ক্লোরাইডকে? যদিও তোমার এটা পরীক্ষাতে আসবে না, তাও এমনিতে তোমাদের যদি জানার কৌতূহল থাকে তাহলে এটা আমি বলতে পারি। ওকে, আর নয়তো এটা স্কিপ করবো। দেখি, আচ্ছা তোমাদের কাছে প্রশ্ন হলো যে নিশাদল কেন বলে, এটা কি জানো? যদি না জানো তাহলে হচ্ছে তোমাদেরকে বলে দিতে পারি। এখন এটা তোমাদের উপর, বলবো নাকি বলবো না, ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে যে তোমার কি নিশাদল, ঠিক আছে? এবং আরেকটা টপিক একটু করে মনে রাখবা, সেটা হচ্ছে যে কি এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে একটা উদ্বায়ী পদার্থ, ঠিক আছে? কেন বলতো? তার কারণ হচ্ছে যে তুমি যদি এটাকে তাপ দাও তাহলে কি হবে বলতো, এটা হচ্ছে যে সরাসরি কি বাষ্পে পরিণত হবে, ঠিক আছে? এটাকে যদি তাপ দাও তাহলে এটা হচ্ছে কি সরাসরি বাষ্পে পরিণত হবে, তাই এটাকে হচ্ছে উদ্বায়ী পদার্থ বলে। আচ্ছা আচ্ছা দেখো, হ্যাঁ ঊর্ধ্বপাতিত হয়। এখন নিশাদল বলার পেছনে কিন্তু একটা মজার একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে যে দেখো, এটা যে আসলে ঊর্ধ্বপাতিত হয় এই কারণেই যে এটাকে নিশাদল বলে এমন কোনো কথা না। এটার পেছনে আসলে আরো একটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে আসলে যেটা ঘটনা সেটা হচ্ছে যে এটা আসছে যে কোথা থেকে জানো? এটা বেসিক্যালি আসছে যে তোমার ফার্সি শব্দ থেকে, ঠিক আছে? নুসাদুর। এই যে দেখো, এইগুলো কিন্তু পরীক্ষাতে আসবে না, জাস্ট এমনিতে আমি পড়াচ্ছি যে আর কি, তোমাদের যদি জানার কৌতূহল থাকে। তো
দেখো ফার্সি শব্দ ছিল নুসাদুর, ওইটাকে যখন বাংলাতে কনভার্ট করছে তখন এটার নাম হয়ে গেছে নিশাদল। ঠিক আছে, এটা হচ্ছে বাংলা। তোমার এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে না, জাস্ট আমি জানার জন্য বললাম যে, অর্থাৎ ফার্সি ভাষায় এটাকে বলা হইতো তোমার কি নুসাদুর, আর বাংলাতে যখন এটাকে কনভার্ট করলো তখন এটা নুসাদুর থেকে হয়ে গেল নিশাদল। এবং আরেকটা কথা চাইলে এখান থেকে মনে রাখতে পারো, এই যে নিশাদল তৎকালীন যুগে এটা বেসিক্যালি কোথায় ব্যবহার করা হইতো যদি বলি একটু, তৎকালীন যুগে এটা ব্যবহার করা হইতো চিকিৎসা ক্ষেত্রে। ঠিক আছে, এটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হইতো। ঠিক আছে, ওকে, বাংলা 1 মার্ক কনফার্ম। আচ্ছা আচ্ছা, পরীক্ষাতে আসবে না, জাস্ট এমনিতে জানার জন্য বললাম। ঠিক আছে, হ্যাঁ কমেন্ট করতেছি তো, কি কিছু কি কমেন্ট করছো? আচ্ছা হয়তো খেয়াল করে নেই, আরেকবার একটু করে বলিও। তাহলে দেখো এটা আমাদের গেল। এরপরে হচ্ছে যে আমরা এই যে দেখো, তাহলে আমরা অনেক কিছু এখান থেকে জেনে ফেললাম। ঠিক আছে, আচ্ছা তোমাদের কাছে আমি আরেকটা প্রশ্ন করব, যদিও এটা মৌলের পর্যায়িত ধর্মের প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে এরকম, দেখি তো তোমরা অ্যান্সার দাও তো, এটা তোমরা অ্যান্সার দাও তো। তোমাদের কাছে প্রশ্ন হলো, এটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, অ্যামোনিয়াম ক্লোরাইডে কত ধরনের বন্ধন বিদ্যমান? এটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, অ্যামোনিয়াম ক্লোরাইডে কত ধরনের বন্ধন বিদ্যমান। এখন এটাকে এই ক্লাসে বুঝাই দিব নাকি তোমাদের মৌলের পর্যায়িত ধর্মের ক্লাসে বুঝাই দিব? দেখি আগে কেউ অ্যান্সার দাও তো। এখানে হচ্ছে 1 দিলাম, এখানে হচ্ছে 2 দিলাম, এখানে দিলাম যে 3, এখানে দিলাম ধরো 4। ঠিক আছে, দেখে অ্যান্সার দাও তো, অ্যামোনিয়াম ক্লোরাইডে কত ধরনের বন্ধন বিদ্যমান? ওকে, ভেরি গুড, তাহলে তো সবাই জানো। তাহলে এটা হচ্ছে কি 3 ধরনের বন্ধন বিদ্যমান। তাহলে এটা একটু করে মনে রাখবা। ঠিক আছে, পরীক্ষাতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, অ্যামোনিয়াম ক্লোরাইডে কত ধরনের বন্ধন বিদ্যমান। তাহলে কি কি হবে? শনিবের সমযোজী আছে, সমযোজী আছে, আয়নিক বন্ধন আছে। ঠিক আছে, মোট 3 ধরনের বন্ধন বিদ্যমান এখানে। ঠিক আছে, তো লাস্ট আমরা মানে তো বাফার দ্রবণের শেষের দিকে চলে আসছি, আর কয়েকটি একটু করে দেখাই দিই। তো মনে রাখবা, এখন যে 3টা লিখবো সেই 3টা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমার দেখো NaH2PO4, তারপর আরেকটা হচ্ছে যে Na2HPO4। ঠিক আছে, এই যে দেখো মনে রাখবা, এটা হচ্ছে তোমার অম্লীয় বাফার দ্রবণ, এটা একটু করে মনে রাখিও। এটা হচ্ছে তোমার অম্লীয় বাফার দ্রবণ। এইখানে এই যৌগটার নাম হচ্ছে যে কি, সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, যেহেতু 2টা হাইড্রোজেন, আর এখানে যেহেতু 2টা সোডিয়াম, তাই এটার নাম হচ্ছে ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট। এই 2টা মিলে যে বাফার দ্রবণটা তৈরি করে এটাকে বলে যে অম্লীয় বাফার দ্রবণ। তোমাদের কিন্তু বইতে আছে। ঠিক আছে, আমি কিন্তু বাড়তি জিনিস পড়াচ্ছি না, তোমাদের বইতেই আছে। এটার নাম হচ্ছে যে, দেখো এই যে সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট আর ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট, এই 2টা মিলে হচ্ছে তোমার কি, এই 2টা মিলে হচ্ছে যে বেসিক্যালি তোমার কি তৈরি করে, অম্লীয় বাফার দ্রবণ তৈরি করে। ঠিক আছে, এখন এরপরে আসি আরেকটা, সেটা হচ্ছে যে সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, Na2CO3, তারপর হচ্ছে যে তোমার সোডিয়াম বাইকার্বনেট, এটাও একটু করে মনে রাখবা। এই 2টা মিলে তোমার যেটা তৈরি করে, দেখো সোডিয়াম কার্বনেট কি। আচ্ছা দেখি বলো তো, সোডিয়াম কার্বনেট অ্যাসিড নাকি ক্ষার? একটু করে বলো তো। হ্যাঁ, ফসফেট বাফার যে বলছো রিমি, হ্যাঁ তোমারটা ঠিক আছে। এটা আমি একটু পরেই পড়াবো, ওই জন্য এখানে বলি নাই। একটু পরে যখন রক্তের বাফার লিখে দিব তখন ওই জায়গায় বলে দিব এটাকে, এটার আরেকটা নাম কি। হ্যাঁ ভেরি গুড, সোডিয়াম কার্বনেট হচ্ছে একটা ক্ষারধর্মী পদার্থ। তাহলে এবার বলো, সোডিয়াম কার্বনেট। ভাই এক্সাম হার্ড কেন? আচ্ছা মোজাহিদ ইসলাম বলতেছে এক্সাম হার্ড কেন। আচ্ছা অন্যদের কাছে কি মনে হয়, এক্সাম কি বেশি হার্ড? দেখি অন্যরা বলো তো। আচ্ছা বেস ক্ষার, ভেরি গুড ভেরি গুড। তাহলে এবার তোমরাই বলো, সোডিয়াম কার্বনেট যদি ক্ষার জাতীয় পদার্থ হয় আর সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে তার লবণ, তাহলে কি হবে বলো তো? এই 2টা মিলে হচ্ছে তোমার, আচ্ছা 1 মিনিট, এই 2টা মিলে হচ্ছে তোমার কি তৈরি করবে, অম্লীয় নাকি ক্ষারীয়? অবশ্যই ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করবে, রাইট? ওকে, তাহলে আমরা বাফার দ্রবণ দেখলাম। এরপর লাস্ট একটা জিনিস পড়াই, বাফার দ্রবণ আমি শেষ করে দিব। সেটা হচ্ছে কি রক্তের বাফার দ্রবণ, জাস্ট একটু করে লিখে দিব আর কি। তো দেখো রক্তের যে বাফার দ্রবণ, দেখো রক্তের বাফার, হ্যাঁ 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 ভেরি গুড, সবাই বলতেছে ক্ষার। ওকে, রক্তের বাফার তো পরীক্ষাতে প্রশ্ন আসে, এটা তো একদম মানে কি মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। রক্তের বাফার কত প্রকার? তো মনে রাখবা, রক্তের বাফার হচ্ছে কত প্রকার? 3 প্রকার। ঠিক আছে, রক্তের বাফার কত প্রকার? 3 প্রকার। আমি একটু ফাস্ট আগাচ্ছি, যেহেতু এগুলো তোমরা জানো, আমি জাস্ট এখানে সবগুলো একসাথে করে দিচ্ছি। তাহলে কি কি? একটা হচ্ছে যে তোমার প্রোটিন বাফার, তাহলে একটা কি, একটা হচ্ছে তোমার প্রোটিন বাফার, আর আরেকটু আগে রিমি যেটা বললো ফসফেট বাফার, তাহলে সেটা। তাহলে দেখো ফসফেট বাফার, তো ফসফেট বাফারের সংকেতটা কি হবে একটু আগেই পড়াইছি, সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, আর সাথে হচ্ছে যে ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট। ঠিক আছে, এরপরে হচ্ছে যে আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে যে তোমার কি বাইকার্বনেট বাফার। এটা একদম প্রথমে যেটা পড়াইছি সেটা, তাহলে সেটা হচ্ছে যে কি বাইকার্বনেট বাফার। তাহলে কি হবে, H2CO3
তারপর হচ্ছে এটা লবণ, তাহলে সোডিয়াম লবণ নাও NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট। ওকে, আমাদের বাফার দ্রবণ শেষ। হ্যাঁ, প্রোটিন ফসফেট বাইকার্বনেট, ঠিক আছে মাইমুনা, ঠিক আছে। ওকে, তাহলে দেখো, ওকে তাহলে আমরা বাফার দ্রবণ শেষ করলাম, ঠিক আছে। আচ্ছা তোমরা একটু করে বলো তো এবার বাফার দ্রবণ নিয়ে আশা করি আর কারো কোনো কি সমস্যা থাকার কথা না। যত রকমের বাফার দ্রবণ থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। ওকে, এখন চলো আমরা হচ্ছে যে অনেকগুলো এমসিকিউ সলভ করব। ওকে, তাহলে চলো এবার আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করব। এবার কাজ হচ্ছে তোমাদের, ঠিক আছে। এবার তোমরা এই এমসিকিউ গুলোর অ্যান্সার দিবা। দেখি সবাই অ্যান্সার দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। আচ্ছা আমরা 5-এ চলে আসছি। হ্যাঁ, এই তো। তাহলে দেখো, দেখি তো অ্যান্সার করো। 1 নাম্বারটা কি হবে দেখি তো, কেউ বলো তো, সবাই বলো, কেউ কেন শুধু বলো, সবাই বলো 1 নাম্বার অ্যান্সারটা কি হবে। তোমরা বলবা, আমি জাস্ট ঠিক নাকি ভুল এটা দেখাই দিব। দেখি বলো 1 নাম্বার অ্যান্সারটা কি হবে। ভেরি গুড। কোনটি ক্ষারীয় বাফারের উদাহরণ? তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড মিলে হচ্ছে যে আমাদের ক্ষারীয় বাফার দ্রবণ। 2 নাম্বারটা কি হবে বলো তো, এবার সবাই 2 নাম্বারটা বলা শুরু করো। 2 নাম্বারটা কি হবে বলো, কোন মিশ্রণটি বাফার দ্রবণ নয়? তাহলে 2 নাম্বারটা অ্যান্সার করে শুরু করো। ভেরি গুড, সবাই 1 নাম্বারের বি বলতেছে। হ্যাঁ, এই তো 2 নাম্বার সি। সবার আগে উত্তর দিচ্ছে আলিয়া হাসান। ওকে, তারপর নুসরাত। ওকে, সবাই অ্যান্সার দিচ্ছে সি। হ্যাঁ, কেন সি বলো তো, কারণ দেখো সিতে আমরা কি ব্যবহার করছি, একটা তীব্র অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করছি, তো এটা তো হবে না। 3 নাম্বারটা সবাই অ্যান্সার করা শুরু করো তো, কোনটি বাফার দ্রবণ নয়? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, সবাই বলতেছে সি। এবার সবাই 3 নাম্বারটা বলো। তাহলে 3 নাম্বারটা কি হবে, কোনটি বাফার দ্রবণ নয়? কোনটি বাফার দ্রবণ নয় 3 নাম্বার। ওকে ওকে, সবাই অ্যান্সার দেওয়া শুরু করছে। হ্যাঁ, বি বি বি। ওকে, তাহলে বি নাম্বারটা কেন হবে, ওই আগেরটার এক্সাম্পল, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। ভেরি গুড, তাহলে আমাদের 3টা এমসিকিউ শেষ। 4 নাম্বারটা দেখি বলো তো, 4 নাম্বারটা কি হবে, কোনটি বাফার দ্রবণ নয়? দেখি সবাই বলো 4 নাম্বার অ্যান্সারটা কি হবে। হ্যাঁ, 3 এর বি হবে, ঠিক আছে। 4 নাম্বারটা বলো, কোনটি বাফার দ্রবণ নয়? হ্যাঁ, ভেরি গুড, সি নাম্বারটা। কেন সি নাম্বারটা, কারণ দেখো সি নাম্বারে কি করলাম আমরা, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিচ্ছি যেটা একটা তীব্র অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি যেটা একটা তীব্র ক্ষার। তাহলে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, এটা তো হইল না, তাই না। 5 নাম্বারটা বলো, মানব রক্তে কোন বাফার দ্রবণটি বিদ্যমান? দেখি বলো তো, মানুষের মানে কি আমাদের রক্তে কোন বাফারটা বিদ্যমান? 5 নাম্বারটা অ্যান্সার করো তো সবাই। 5-এর সি, 5-এর সি বলতেছো। এই যে তো সবাই ভুল করা শুরু করছে। এই যে দেখো 5-এর এ নাম্বারটা হবে, যে তোমরা যারা সি বলতেছো ভুল বলতেছো, 5-এর এ নাম্বারটা হবে, কারণ 5-এর সি দেখো এখানে HPO3 দিছে, তো HPO3 এটা তো হয় নাই, তাই না, এটা তো হবে না। আচ্ছা 5 নাম্বারটা একটু অ্যান্সার করার সময় একটু খেয়াল রাখিও, ঠিক আছে। 5-এর এ হবে। ত্রিবেণী অ্যান্সার দিছে, ওকে, রিমি অ্যান্সার দিছে, ওকে, অনেকে অ্যান্সার দিছে। হ্যাঁ, ফারিয়া জাহান। ওকে, তাহলে আমাদের মনে হয় বাফার দ্রবণ নিয়ে শেষ। ওকে, 6 নাম্বারটা কি তোমরা পারবা? 6 নাম্বারটা তোমরা পারবা কিনা বলো তো। প্রথম 5টা এমসিকিউ ছিল খুবই সোজা এমসিকিউ, আর এখন থেকে আমরা আমাদের মেন আলোচনায় প্রবেশ করব, ঠিক আছে। দেখি বলো তো 6 নাম্বার এমসিকিউটা কেউ পারবে কিনা। 5 এ হবে না ভাই। হ্যাঁ, এই তো এ নাম্বারটা দিছি, তো এখানে দাগ দিয়ে বুঝাইছি যে HPO3 দিছি, তো এটা ভুল বলতেছি যে। এই 5-এর সি যারা বলতেছো তারা ভুল বলতেছো। 5-এর সি কেমনে হবে, আমরা জানি যে সেটা হচ্ছে, দেখো ফসফেট বাফারের সংকেত কি, সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, আর সাথে থাকে যে কি ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট, PO4। কিন্তু এখানে দেখো ভালো করে, এখানে PO3 আছে। আমি তোমাকে এটা মুছে দেখাই, অনেকের এই জায়গায় একটু করে কনফিউশন হচ্ছে, তুমি ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, এটা এই যে দেখো, দেখো ভালো করে দেখো, এখানে কিন্তু তোমার কি আছে। আচ্ছা, এটা একটু করে ক্লিয়ার করি, অনেকে ভুল বলতেছো। এই যে দেখো, এই জায়গায় তোমার PO3 আছে। এখন PO3 কি হবে, PO3 তো হবে না, ঠিক আছে। আশা করি যারা ভুল করছো তারা তাদের উত্তর পাইছো। 6 নাম্বারটা হচ্ছে যে সবাই সি বলতেছো। 6 নাম্বারটা হবে যে কি সি। ওকে, সবাই সি বলতেছো। তাহলে এটা তো আর আমার বুঝাই দেওয়ার মনে হয় দরকার নাই। কাউকে কি বুঝাই দিতে হবে, একটু করে বলো তো 6 নাম্বারটা কি সবাই পারবে কিনা, নাকি আমাদেরকে বুঝাই দিতে হবে? আচ্ছা, 6 নাম্বার সি যারা অ্যান্সার দিচ্ছ তারা কি এই প্রশ্নটা আগে সলভ করছো, তাই মানে জানো ওই জন্য অ্যান্সার দিচ্ছ, নাকি মানে বুঝে শুনে অ্যান্সার দিচ্ছ, একটু করে বলো তো। ওকে, 6-এর সবাই সি বলতেছে। আচ্ছা, তোমরা কি বুঝে অ্যান্সার দিচ্ছ? যদি বুঝে অ্যান্সার দাও তাহলে ইয়েস বলো, যদি না বুঝে অ্যান্সার দাও তাহলে নো বলো।
বুঝাই দেন। ওকে, স্বর্ণা বলতেছে বুঝাই দিতে। আচ্ছা, বুঝান ভাইয়া। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, এটার পেছনে একটা খুব সুন্দর একটা লজিক আছে, ওইটা একটু করে বুঝো। যদি কোনো ডুবুরি অক্সিজেন সিলিন্ডার ছাড়া পানিতে ডুব দেয় তবে তার রক্তে কি ধরনের পরিবর্তন আসবে? তাহলে দেখো, সে প্রথমত হচ্ছে যে অক্সিজেন সিলিন্ডার ছাড়া ডুব দিচ্ছে, তাহলে ঘটনা কি ঘটবে বলতো? তার রক্তে যে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা আছে সেটা কি, সেটা হচ্ছে বেড়ে যাবে, তাই না? এখন খেয়াল করো, যেহেতু তোমার অক্সিজেন সিলিন্ডার ছাড়া সে যে ডুব দিচ্ছে, তাহলে তো তার অক্সিজেনের পরিমাণটা কমবে, ফলে দেখা যাবে যে কি, কার্বন ডাইঅক্সাইড লেভেলটা বেড়ে যাবে। এখন চিন্তা করো, পানিতে কি হয় বলতো? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে পানির সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? আমাদের কার্বনিক অ্যাসিড তৈরি করে, H2CO3। এটা তো আমরা তো সবাই জানি, আমাদের এটা হচ্ছে ভেতরেই ঘটে, কার্বন ডাইঅক্সাইড পানির সাথে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যত বাড়বে, তোমার কার্বনিক অ্যাসিডের উৎপাদন তত বাড়বে। এখন আবার চিন্তা করো, এই যে কার্বনিক অ্যাসিড, এটা আবার বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে তোমার কি তৈরি করে বলতো? এখান থেকে H+ তৈরি করতে পারে, তারপর হচ্ছে যে বাইকার্বনেট আয়ন তৈরি করতে পারে। এখন তুমি চিন্তা করো, তোমার কার্বনিক অ্যাসিড যত বাড়তেছে, হাইড্রোজেন আয়নও কি সমপরিমাণে বাড়তেছে। এখন তুমি বলো, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি বাড়ে, আমি তোমাদেরকে বেসিক ক্লাসে পড়াইছিলাম, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি বাড়ে তাহলে পিএইচ কি কমবে। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে যে কি, সি নাম্বারটা। ঠিক আছে, সবাই কি এই রিজনটা বুঝছো? একটু করে সবাই বলো তো, সবাই এই রিজনটা বুঝছো কিনা? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি বাড়ে তাহলে পিএইচ হচ্ছে কমবে, এটা কিন্তু পড়াইছিলাম। ঠিক আছে, দেখি সবাই বুঝছো কিনা বলো। বুঝলে ইয়েস বলো, না বুঝলে নো বলো, আমি আরেকবার বুঝাই দিব। আজকের ক্লাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে হয়তো, কারণ বেশিরভাগই আলোচনা করে ফেলছে। ওকে, আচ্ছা ঠিক আছে, বুঝছে, জি ভাইয়া, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার, আচ্ছা ভেরি গুড। ওকে ঠিক আছে, তো এটা একটু করে মনে রাখবা। ঠিক আছে, এখন আসি আমরা 7 নম্বরে। ওকে, 7 নাম্বারটা পারবা কিনা বলো তো দেখি। 7 নম্বরের অ্যান্সার কে বলতে পারে, করে বলতে পারে আর কি। ঠিক আছে, এখন করো। ঠিক আছে, 7 নাম্বারটা করে আমাকে অ্যান্সার বলো তো কত হবে। আর যদি এটা করাই দিতে হয় তাহলে সেটাও বলো, এটা কি করাই দেওয়া লাগবে কিনা। ওকে, জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা দেখি 7 নাম্বারটা পারবা কিনা বলো। 7 নাম্বার অ্যান্সার বলো তো কি হবে। তোমরা এটার অ্যান্সার তো, এটা সাস্টে আসছে এবং এটা জিএসটির জন্য ইম্পর্টেন্ট। তোমরা অনেকে প্রশ্ন করো এত বড় বড় ম্যাথ পরীক্ষায় আসবে কিনা। ভাই, তুমি জিএসটির প্রশ্ন দেখিও, তাইলেই বুঝবা এত বড় বড় ম্যাথ আসে না কি আসে না। ঠিক আছে, আর এটা এতটাও বড় না, এটা তোমার ক্যালকুলেশন ইজি একদম, দেখাই দিলে নিতেই পারবা। ক্লাসের নোটিফিকেশন তো আসেনি। আচ্ছা একটা শুনো, একটা কথা মনে রাখবা, তোমরা হচ্ছে রুটিন দেখবা, তোমাদেরকে তো হচ্ছে রুটিন দেয়া হয় তাই না? তো ওই রুটিনের মধ্যে তো তোমাদের ক্লাস টাইম বলে দেয়া থাকে, তো ওইটা একটু করে কি মাথায় রাখবা আর কি। আর নোটিফিকেশনের ব্যাপারটা, মানে নোটিফিকেশনের ব্যাপারটা যেটা করতে পারো সেটা হচ্ছে যে, তোমরা গ্রুপে ঢুকে ওইখানে হচ্ছে যে অল নোটিফিকেশন অফ করে, সরি অফ না, অন করে দিতে পারো। ঠিক আছে, হয়তো তোমাদের ওইটা ঠিকমতো অন নাই, তো তোমরা ওইটাকে হচ্ছে যে অন করে দিতে পারো। 7 নাম্বারটা অনেকেই ভুল অ্যান্সার দেওয়া শুরু করছে, 7-এর বলতেছে। আচ্ছা, তোমরা যারা 7-এর বলতেছো, এটা হয়নি তো, আবার অনেকে বি বলতেছে হয় নাই। আচ্ছা, সাস্টের কোয়েশ্চেন আর পড়াই না ভাই, সাস্টের কোয়েশ্চেন না পড়লে জিএসটি কেমনে দিবা ভাই বলো। এই কিরে, 7 নাম্বারটা সবার ভুল হইছে, যারা যারা অ্যান্সার দিছো প্রত্যেকের ভুল হইছে, এটা বুঝাই দিচ্ছি, ভালো মতো বুঝো। এই যে দেখো 7 নাম্বারটা, তোমরা কোথায় ভুল করছো দেখো, তোমাদের ভুলটা কোথায় হয়েছে। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, তোমাকে বলছে যে কি, পিএইচ নির্ণয় করতে। তো এই যে দেখো, এই জায়গায় অনেকে ভুল করো, সবাই যেটা ভুলটা করলো আর কি। তোমরা যেটা 4.45 বের করছো, ওইটা তো হচ্ছে তোমাদের পিওএইচ, তাই না? তুমি দেখো, এটা তোমার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড, এরা মিলে কোন বাফা দ্রবণ তৈরি করে? ক্ষারীয় বাফা দ্রবণ। তো ক্ষারীয় বাফা দ্রবণে কি পিএইচ হয় নাকি পিওএইচ হয়? পিওএইচ। তাহলে আমরা প্রথমত পিওএইচ বের করি, যেটা তুমি বের করে পাইছো কত, 4.45। তো ওইটাকে এরপর 14 থেকে কি মাইনাস করা লাগবে না? এই তো ই বলছে কি পূর্ণ, হ্যাঁ পূর্ণতা, হ্যাঁ ই। আচ্ছা জিএসটি তো থাকবেই না, আচ্ছা জিএসটি থাকবে না ওইটা পরের কথা, কোনো না কোনো জায়গায় তো লাগবে তাই না? এমন তো না যে এই কোয়েশ্চেনটা কোথাও লাগবে না। সি নাম্বার যারা বলতেছো সি নাম্বার হবে না, আচ্ছা এটা আমি বুঝাই দিই, তোমরা অনেকে এটা ভুল করতেছো, আমি একটু করে বুঝাই দিই। আর যারা পারছো তারাও একটু করে দেখো এটা। ঠিক আছে, যারা পারছো তারাও দেখো, আর যারা পারো নাই তারাও তো দেখবাই। দেখো খেয়াল করো, এটার অ্যান্সার আমি একটু করে তোমাদের করে দিচ্ছি, ভালো করে বুঝবে এটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রথমত তোমাদেরকে জানতে হবে, দেখো তোমাকে বলছে পিএইচ বের করতে, কিন্তু তুমি লক্ষ্য করো তোমাকে যে বাফা দ্রবণটা দিল সেটা তো তোমার অম্লীয় বাফা দ্রবণ না, সেটা হচ্ছে তোমার ক্ষারীয় বাফা দ্রবণ। আর আমরা জানি ক্ষারীয় বাফা দ্রবণের ক্ষেত্রে আমরা বের করি মূলত পিওএইচ। তাহলে সূত্র কি, পিওএইচ ইকুয়াল টু পি টু দি পাওয়ার কে বি প্লাস লগ অফ
এখন তোমার দুই রকম হতে পারে, লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই ক্ষারের ঘনমাত্রা, অথবা লবণের মোল সংখ্যা ডিভাইডেড বাই ক্ষারের মোল সংখ্যা। এখানে দেখো মোল এককে দেয়া, তাই আমরা আমাদের কি নিতে হবে, সল্টের মোল সংখ্যা ডিভাইডেড বাই বেস মানে হচ্ছে ক্ষারের মোল সংখ্যা। এখন চলো এটার ক্যালকুলেশন আমরা করি। পি টু দি পাওয়ার ক্যাবি এর ভ্যালু অলরেডি দিয়ে দিছে 4.75, ওকে, প্লাস লগ অফ, খেয়াল করো তো সল্টের মোল সংখ্যা কত, অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ হচ্ছে 0.18 মোল, তাহলে 0.18, এখানে হচ্ছে 0.36। দেখো তো এখানে কিন্তু কাটাকাটি যায়, কাটাকাটি করলে তুমি 1/2 পাবা, 18 দ্বিগুণে 36। এখন এই জায়গার ক্যালকুলেশনটা তোমরা চাইলে ইজিলি করতে পারো, কিভাবে দেখাই আমি, 4.75 কে রেখে দাও, প্লাস লগ অফ 1/2 কে আমরা 2 ইনভার্স 1 লিখতে পারি না। আবার এটাকে একটা জিনিস চিন্তা করো, তুমি যদি এইভাবে না করো তাহলে তুমি এটা করতে পারবে না, এরকমই করা লাগবে। এখন এই যে -1টা আছে এটা আগে চলে আসবে, তাহলে মাইনাস, দেখো প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস হবে, আর এখানে হচ্ছে লগ 2। এখন তোমাদেরকে আমি পড়াইছিলাম লগ 2 এর ভ্যালু কত, লগ 2 এর ভ্যালু হচ্ছে 0.3, রাইট। এখন তুমি জাস্ট বিয়োগটা করে দাও, তো 5, 7 থেকে 3 গেলে 4, আর এখানে হচ্ছে 4.45। এটা হচ্ছে তোমার পিওএইচ। এখন পিএইচ বের করার জন্য কি করতে হয়, পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস, 1 মিনিট একটু দাঁড়াও, পিএইচ ইকুয়াল টু হচ্ছে 14 মাইনাস পিওএইচ। তাহলে এবার 14 থেকে কি বিয়োগ করা লাগবে না, তাহলে 14 মাইনাস 4.45। এখন এটাকে যদি তুমি বিয়োগ করো তাহলে কিন্তু এমনিতেই পাচ্ছ, 10 থেকে 5 গেলে 5, 9 থেকে 4 গেলে 5, 13 থেকে 4 গেলে কত হয়, 9। তাহলে এটা হচ্ছে তোমার 9.55 হবে। লগের মানগুলো কি মুখস্থ রাখা লাগবে? অবশ্যই মুখস্থ রাখা লাগবে। তোমাদেরকে কিন্তু বেসিক লেকচারে আমি দেখাইছিলাম, তো এগুলো কিন্তু একটু কষ্ট করে মনে রাখিও, ঠিক আছে? মনে রাখবে এইভাবে, লগ 1 এর ভ্যালু হচ্ছে 0, লগ 2 এর ভ্যালু হচ্ছে 0.3, তারপর হচ্ছে তোমার লগ 3 আছে, লগ 3 এর ভ্যালু হচ্ছে 0.5, লগ 4 আছে, লগ 4 এর ভ্যালু হচ্ছে 0.6, তারপর হচ্ছে তোমার লগ 5 আছে, লগ 5 এর ভ্যালু হচ্ছে 0.7, তারপর হচ্ছে তুমি জাস্ট লগ 10 মনে রাখবা, লগ 10 এর ভ্যালু হচ্ছে 1। এগুলো একটু কষ্ট করে মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, নাম নেই না, ওকে, হ্যাঁ, লগ 1 থেকে লগ 10 অবধি, ঠিক আছে? সবগুলো মনে রাখার দরকার নাই, তুমি লগ 5 মনে রাখতে পারো, আর লগ 6 মনে রাখতে পারো। লগ 6 এর ভ্যালু হচ্ছে তোমার 0.8। সবগুলো দেখাইলাম না আর কি, এগুলো তো আমি দেখাইছি সবগুলো, তাই না? ওকে, আচ্ছা, আশামনি, ওকে, নাম নিছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই এমসিকিউটা কি সবাই বুঝছো, 7 নাম্বার? তো দেখো সাস্টে আসছে, কিন্তু এতটাও কিন্তু কঠিন না, তোমাদের দেখে যতটা কঠিন মনে হচ্ছে আর কি। দেখি বলো তো সবাই এটা বুঝছো কিনা, একটু কনফার্ম করো। আচ্ছা, নাম তো নিয়ে ফেলছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখি বলো তো সবাই, বলো এটা কি ক্লিয়ার নাকি? ওকে, বুঝছি, আচ্ছা ঠিক আছে। তারপর বাকিরা, ডান ভাইয়া, ওকে, তাহলে ডান, ওকে, জি জি জি, ওকে, তাহলে সবাই বুঝছো। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এই ক্যালকুলেশনটা নিয়ে তাহলে তোমরা বলতে পারো, ঠিক আছে? আমি এরপরে যাই। 8 নাম্বার যেটা আছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে 8 নাম্বার যেটা আছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলি, এটা হচ্ছে যে আমাদের একটি ইম্পর্টেন্ট টাইপ, সবাই হচ্ছে যে এটা একদম মনোযোগ সহকারে দেখো এটাকে। এখানে দেখো বাফার দ্রবণের ক্ষমতা সর্বোচ্চ, এই বলে একটা কথা আছে। আগে বলো তোমরা কি এটা পারবা? আমি যতটুকু জানি এটা অনেকেই করো নাই, ঠিক আছে? বাফার দ্রবণের ক্ষমতা যদি সর্বোচ্চ হয় তাহলে কি হবে? ক্লাস তো তোমার শুরু হয়েছে যে কি, ক্লাস হচ্ছে যে আমি বলি তোমার ক্লাস তো 9টা বাজেই শুরু হয়েছে, তাই না? 9টা বাজেই শুরু করছে, আর এটা তো রুটিন দিছে তোমাদেরকে, তাই না? তো রুটিনটা একটু করে খেয়াল রাখবা, রুটিনে তো বলে দেয় ক্লাস কখন, এক্সাম কখন। আচ্ছা, তো বাফার দ্রবণের সর্বোচ্চ ক্ষমতা, হ্যাঁ, আচ্ছা এটা পড়ো নেই, ঠিক আছে, করে দেন। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। এবার একটু সবাই মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটু শুনো। তাহলে দেখো বাফার দ্রবণের ক্ষমতা যদি সর্বোচ্চ হয় তাহলে কি হবে, তা আমি একটু করে সময় নিয়ে এটা বুঝাচ্ছি, সবাই একটু ধৈর্য ধরে এটা বুঝো। আচ্ছা, প্রথমত বলো, আমরা পিএইচ মানে কি জানি? পিএইচ মানে হচ্ছে যে পি টু দি পাওয়ার ক্যাবি প্লাস লগ অফ লবণের মোল সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে তোমার কি অ্যাসিডের মোল সংখ্যা, রাইট? এখন মনে রাখবা, যখন ম্যাক্সিমাম বাফার বলবে, ম্যাক্সিমাম বাফার, ঠিক আছে, ম্যাক্সিমাম বাফার বললে যেটা মনে রাখবা, তোমার সল্টের যে ঘনমাত্রা সেটা আর অ্যাসিডের যে ঘনমাত্রা সেটা সমান হবে। আর ঘনমাত্রা সমান হওয়া মানে কি তোমার মোল সংখ্যাও কি সমান হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মনে থাকবে। এখন কথা হচ্ছে যে ভাই, মানে আপনি এটা কেমনে বললেন যে মানে ঘনমাত্রা সমান হবে? তুমি একটু করে চিন্তা করো তো, বাফার দ্রবণের কাজটা বেসিক্যালি কি? আমরা জানি বাফার দ্রবণ হচ্ছে এমন এক প্রকারের দ্রবণ যেটা হচ্ছে পিএইচ এর পরিবর্তনটাকে প্রতিরোধ করে। এখন তুমি চিন্তা করো, তুমি যদি একই সাথে
এই যে সল্টের ঘনমাত্রা আর অ্যাসিডের ঘনমাত্রা, মানে তুমি যে পরিমাণ অ্যাসিড তুমি শুরুতে নিছিলা সেই ঘনমাত্রার সল্ট যদি তুমি উৎপাদন করতে পারো, তাহলে দেখো তো এরা কিন্তু একই সাথে তোমার একই সাথে কি করতে পারবে, পিএইচ এর পরিবর্তনটাকে প্রতিরোধ করতে পারবে। তার মানে কি বাফার দ্রবণটা তখন ম্যাক্সিমাম হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? তাহলে এবার বলো, তার মানে কি এটা এই যে দেখো আমি এটা একটু করে বুঝাই। তাহলে দেখো এই যে এটা অ্যান অফ সল্ট, মানে সল্টের মূল সংখ্যা আর অ্যাসিডের মূল সংখ্যা দুইটাই তাহলে সমান হয়ে যাবে, যেহেতু তাদের ঘনমাত্রা একই। তাহলে যদি সমান হয়ে যায় তাহলে কি আমি বলতে পারি না এটা হচ্ছে কাটাকাটি চলে যাবে, কাটাকাটি গেলে হচ্ছে 1, আর লগ 1 এর ভ্যালু কত, 0। তার মানে পিএইচ ইকুয়াল টু কত হয়ে যাবে বলো তো, পি টু দি পাওয়ার ক্যাবি। একইভাবে কি আমরা বলতে পারি না পিওএইচ ইকুয়াল টু, আচ্ছা সরি এক মিনিট, এখানে তো আমি ক্যাবি লিখছি, কেউ তো বলতেছো না এটা কি ক্যাবি হবে? এটা তো ক্যাবি হবে না, এটা কি হবে? কে, ঠিক আছে, পি টু দি পাওয়ার কে। তারপর হচ্ছে এটা হচ্ছে পি টু দি পাওয়ার কে, এটা হচ্ছে পি টু দি পাওয়ার ক্যাবি। তার মানে আমাদের হচ্ছে যে এই জিনিসটা একটু করে মনে রাখতে হবে, এটা কখন হবে, যদি হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম বাফার বলে। তাহলে এটা কখন হবে, যদি আমাদের ম্যাক্সিমাম বাফার বলে। এটা কি সবাই বুঝছো? একটু করে বলো তো। হ্যাঁ কে হবে, তোমরা তো কেউ বলতেছো না, আমি না এখন আবার খেয়াল করলাম। তাহলে দেখো এইটা কি বোঝা গেছে? তাহলে দেখো তোমাকে যখন ম্যাক্সিমাম বাফার বলবে তখন তুমি কি করবা, জাস্ট হচ্ছে পিএইচ ইকুয়াল টু পি টু দি পাওয়ার কে আর পিওএইচ ইকুয়াল টু পি টু দি পাওয়ার কে বি হবে। এই ক্ষেত্রে ম্যাক্সিমাম বাফার হবে তখনই যখন আমাদের অ্যাসিডের ঘনমাত্রা আর ওই অ্যাসিডের লবণের ঘনমাত্রা সমান হবে, অথবা ক্ষারের ঘনমাত্রাও ওই ক্ষারের লবণের যে ঘনমাত্রা এই দুটো সমান হবে। মিনিমাম হলে কি হবে, মিনিমামেরটা তো তোমাকে বলবে না, ঠিক আছে, মিনিমাম দিলে তো এটা অন্য কেসে চলে যাবে, ঠিক আছে। আর মিনিমাম হলে তখন কি ঘটনা ঘটবে তুমি চিন্তা করো। এই যে দেখো তুমি লজিক্যালি চিন্তা করো, তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবা। বাফার দ্রবণের কাজ কি? বাফার দ্রবণের কাজ হচ্ছে যে পিএইচ এর যদি পরিবর্তন হয় সেটাকে প্রতিরোধ করা। এখন তুমি যদি বাফার দ্রবণের ক্ষমতা যদি মিনিমাম করে দাও, তাহলে তো দেখা যাবে যে তুমি সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করলে তো, বা সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে তো দেখা যাবে যে ওইটার পিএইচ চেঞ্জ হয়ে গেছে। তো যদি পিএইচ যদি হুট করে চেঞ্জ হয়ে যায় তাহলে তো তুমি ওই দ্রবণটা নিয়ে তো কাজ করতে পারবে না। রিমি কি তোমার উত্তর পাইছো? তো মিনিমাম এই জন্য আমরা করি না, বাফার দ্রবণের যে ক্যাপাসিটি এটা আমরা মিনিমাম করি না, এটা সবসময় আমরা ম্যাক্সিমাম করার চেষ্টা করি যাতে আমাদের দ্রবণ নিয়ে কাজ করতে সুবিধা হয়। রিমি তুমি তোমার উত্তর পাইছো কিনা একটু বলিও। ওকে বুঝছি, তাহলে এটা কি আর রিপিট করা লাগবে? আরেকবার একটু করে বলে রাখি, যখন তোমাকে ম্যাক্সিমাম বাফার ক্যাপাসিটি বলবে, মানে বাফার দ্রবণের ক্ষমতা সর্বোচ্চ, হ্যাঁ বলতেছি, বাফার দ্রবণের ক্ষমতা যদি তোমাকে সর্বোচ্চ বলে, এখন তুমি যেটা মনে রাখবা বাফার দ্রবণের কাজ কি, দ্রবণে যদি পিএইচ এর পরিবর্তন ঘটে ওই পিএইচ এর পরিবর্তনটাকে হচ্ছে বাধা দেয়া। এখন তুমি বাফার দ্রবণের ক্ষমতা যদি বাড়াই দাও, তুমি যদি ম্যাক্সিমাম বাফার যদি করতে পারো, তাহলে পিএইচ এর যে পরিবর্তন সেটা কিন্তু প্রতিরোধ হয়ে যাবে। তাহলে আমাদের দ্রবণটা নিয়ে আমরা কি কাজ করতে মানে কি আমাদের কাজ করতে এটা নিয়ে কি সুবিধা হবে। এখন এই যে ম্যাক্সিমাম, এই যে তোমার ম্যাক্সিমাম বাফার, এটা করার উপায় কি, তুমি যদি এই যে দেখো তোমার যদি সেটা অম্লীয় বাফার দ্রবণ হয়, তাহলে অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে তুমি যদি লবণের যে ঘনমাত্রা সেটাকে যদি অ্যাসিডের ঘনমাত্রার মতো যদি করতে পারো, তাহলে কি হবে বলতো, তোমার এই ক্ষেত্রে কে কে ভূমিকা পালন করবে পিএইচ প্রতিরোধে? অ্যাসিডও ভূমিকা পালন করবে, লবণও ভূমিকা পালন করবে। তাহলে দুইটা যদি একই সাথে ভূমিকা পালন করে তাহলে পিএইচ এর যে পরিবর্তন এটা কি হবে? আর হবে না। বুঝাতে পারছি? একইভাবে ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে কে কে ভূমিকা পালন করবে? লবণ, মানে লবণের ঘনমাত্রাটা যদি তোমার ক্ষারের ঘনমাত্রার সাথে যদি সমান হয়ে যায় তাহলে দুইটাই হচ্ছে পিএইচ এর পরিবর্তনটাকে বাধা দিবে। আর পিএইচ এর পরিবর্তনকে বাধা দেয়া মানেই কি, যত বেশি বাধা দিবে বাফার ক্যাপাসিটি তত বেশি। তো এই জন্যই মূলত আমরা যেটা করি, ঘনমাত্রা সমান হওয়া মানে হচ্ছে মোল সংখ্যা সমান হওয়া, তাহলে হচ্ছে একটার একটাকে কেটে দিবে, তাহলে লগ 1 এর ভ্যালু 0। তার মানে অম্লীয় বাফার দ্রবণের বাফার ক্যাপাসিটি যদি ম্যাক্সিমাম হয় তাহলে পিএইচ ইকুয়াল টু পি টু দি পাওয়ার কে হবে, আর ক্ষারীয় বাফার দ্রবণের যদি ম্যাক্সিমাম হয় তাহলে হচ্ছে পিওএইচ ইকুয়াল টু পি টু দি পাওয়ার কেবি হবে। মিশকাতুল জান্নাত এখন কি বুঝছো দেখি? আচ্ছা বাকিরাও বুঝছো কিনা একটু সবাই বলো তো, সবাই বলো এটা বুঝছো কিনা, সবাই একটু বলো এটা বুঝছো কিনা। এটা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে আমরা এবার এটার সলভে যাব, ঠিক আছে। ওকে, 10 টু দি পাওয়ার 11 কে বলতেছো? হাই হাই, এই 10 টু দি পাওয়ার 11 কেমনে হবে, ভুল বলতেছো তুমি। আচ্ছা এটা আমি করাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা সবাই বুঝছে, ওকে। আচ্ছা ঠিক আছে, চলো এবার আমরা সলভ করি এটা। তার মানে এবার চিন্তা করো, তোমাকে বললো যে কি এটা ক্ষারীয় বাফার দ্রবণ, আবার বললো যে কি বাফার দ্রবণের ক্ষমতা হচ্ছে যে ম্যাক্সিমাম। তার মানে ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষমতা যখন ম্যাক্সিমাম হয় তখন আমরা সূত্র কি জানি, পিওএইচ ইকুয়াল টু হচ্ছে
পি টু দি পাওয়ার ক্যাবি। এখন লক্ষ্য করো তোমাকে কিন্তু এই যে দেখো ক্ষারের বিয়োজন ধ্রুবক বলে দিছে ক্যাবি, এটা ঠিক আছে। তার মানে তুমি বলতে পারো এই যে দেখো ক্যাবি এর মান কত। আচ্ছা আমি কিন্তু এই যে দেখো 0.0001 এটা যদি তোমার ক্যাবি এর ভ্যালু হয় তাহলে পি ক্যাবি কত হতে পারে দেখে তো। ক্যাবি যদি 0.0001 হয় তাহলে তোমার পি ক্যাবি কত হবে? tan ইনভার্স 4 যে বলছো, হ্যাঁ মাশফিকা আক্তার, হ্যাঁ ঠিক বলছো। আচ্ছা এটাতে যাচ্ছি। আচ্ছা আগে বলো এখানে যদি ক্যাবি এর ভ্যালু যদি 0.0001 হয় তাহলে পি ক্যাবি কত হবে? ওই যে পিএইচ এর মতো আর কি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি এত হয় পিএইচ কত হবে যেভাবে করতা, এখানেও সেম 0.0001 আছে, তাহলে পি ক্যাবি কত হবে দেখি বলো তো। আচ্ছা tan ইনভার্স 4 তোমরা হচ্ছে যে সরাসরি অ্যানসারে চলে গেছো। পি ক্যাবি কত হবে? আমি তোমাদেরকে জাস্ট জিজ্ঞেস করলাম পি ক্যাবি কত হবে? এই তো নূর আছনিন, ঠিক আছে, এই তো ও হচ্ছে উত্তর দিছে। এই যে দেখো তোমরা যেটা করতেছো আর কি, দেখো তুমি এখানে তো পি ক্যাবি তো 4 হবে, আমি তোমাকে এটাই প্রশ্ন করছিলাম, হয়তো প্রশ্ন বুঝো নাই, ঠিক আছে। এই তো রিমি অ্যান্সার দিচ্ছে, সবাই অ্যান্সার দেওয়া শুরু করছে। ক্যাবি যদি 0.0001 হয় তাহলে দশমিকের পরে তোমার বাইনারি ডিজিট আছে কয়টা? 4টা। তার মানে তোমার পিএইচ এর মতো কি হবে? তার মানে তোমার এখানে পিএইচ এর মতো হচ্ছে যে এক মিনিট আমার ডিভাইসে একটু প্রবলেম হচ্ছে, এক মিনিট একটু দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, এটা তো এমনিতে তো দেখতেছো তাই না? তাহলে পি টু দি পাওয়ার ক্যাবি মানে হচ্ছে 4 হবে, তাহলে এখানে 4, ঠিক আছে। এখন এবার বলো পিওএইচ কে আমরা কি লিখতে পারি? মাইনাস লগ অফ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, ওকে, তাহলে ইকুয়াল টু হচ্ছে 4। আবার এখান থেকে আমরা বলতে পারি হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা সমান হচ্ছে অ্যান্টি লগ করো, তাহলে tan ইনভার্স 4, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে যে এটা, ঠিক আছে। আচ্ছা বিয়োজন মাত্রা আর বিয়োজন ধ্রুবক যে এটা প্রশ্ন করছো, তোমার প্রশ্নের উত্তর একটু পরে পাবা। বিয়োজন মাত্রা নিয়েও আমি একটা এমসিকিউ রাখছি, মনে রাখবা। বিয়োজন মাত্রা বললে সেটা হচ্ছে তুমি আলফা ধরবা, আর বিয়োজন ধ্রুবক বললে সেটাকে হচ্ছে তুমি ক্যাবি ধরবা, আর নয়তো কে ধরবা। এসিডের জন্য হচ্ছে কে আর ক্ষারের জন্য হচ্ছে ক্যাবি। তো এই ম্যাথটা আশা করি বোঝা গেছে, ঠিক আছে। তাহলে আমি কি পরের ম্যাথে যাব? একটু সবাই বলো তো পরের ম্যাথে যাব কিনা। আচ্ছা এখানে আঁকি বুকি হয়ে গেছে, ঠিক আছে, এই আঁকি বুকি। আচ্ছা এটা আসলে আমার মানে কি পেন ট্যাবলেটে লিখতেছি তো একটু ডিস্টার্ব করছে আর কি। তো এটা বলো সবাই বুঝছো কিনা। বিয়োজন মাত্রা নিয়ে একটু পরে আমরা দেখতেছি, ঠিক আছে। ওকে সবাই বুঝছে, স্বর্ণা বুঝছে, আর বাকিরা কি বুঝো নাই নাকি? জি ভাইয়া, ওকে ঠিক আছে, তাহলে অল ক্লিয়ার। ওকে, তো তোমরা একটু রেসপন্স করিও, তোমরা রেসপন্স করলে হচ্ছে ভালো লাগে, মানে কি আসলেই বুঝছো এরকম একটা ইয়ে আসে আর কি, ঠিক আছে। 9 নাম্বারটা দেখি বলো তো, 9 নাম্বারটা কি হবে দেখি তো, অ্যান্সার করতে পারো কিনা। যদি অ্যান্সার করতে পারো তাহলে আমি করাই দিব না, যদি কারো প্রবলেম থাকে তাহলে করাই দিব। ওকে জি ভাইয়া, ওকে এমএসটি মারাজান, ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে তাহলে দেখি তো 9 নাম্বারটা দেখি অ্যান্সার করতে পারো কিনা সবাই। দেখি 9 নাম্বারটা আমাকে কেউ অ্যান্সারটা বের করে দাও তো, আর যদি না পারো তাহলে বলো, আমি হচ্ছে করাই দিব, ঠিক আছে, সমস্যা নেই। 9 নাম্বারটা পারবে? হ্যাঁ ডান, ওকে ডান, ওকে বুঝছি, আচ্ছা ঠিক আছে। এখন 9 নাম্বারটা একটু করে সবাই বলো তো 9 নাম্বারটা পারবা কিনা। যদি পারো তাহলে হচ্ছে যে করে দাও, ঠিক আছে, আর যদি না পারো তাহলেও বলো, এটা আমি করাই দিব আর কি। অ্যান্সার হচ্ছে যে 3 বলতেছো, 3 হবে না, তোমারটা ভুল হইছে। দেখি 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 সবাই হচ্ছে যে বলো তো। বি কেমনে হয়? বি হবে? আচ্ছা সবাই দেখতেছি বি বলতেছে। ভেরি গুড, এই যে এমএসটি মারাজান এই তো উত্তর দিছে, আর নুহা চৌধুরী এরা হচ্ছে সঠিক অ্যান্সার দিছে। এ নাম্বারটা হবে, এই দুজনে সঠিক অ্যান্সার দিছে, এমএসটি মারাজান আর নূর আসনিন, ঠিক আছে। 4 আসে, 4 আসবে না তো, এই যে দেখো তার মানে তোমাদের ক্যালকুলেশন একটু ভুল হইছে। এই যে দেখো তাড়াহুড়া করবা না বাই, এ হবে, হ্যাঁ এ হবে, কেন হবে দেখাচ্ছি। তোমাকে বলছে যে কি, দেখো পিএইচ বলে দিছে, তোমার এটা এসিড আর তার লবণ, তার মানে তুমি বুঝে গেছো এটা হচ্ছে অম্লীয় বাফা দ্রবণ। তাহলে পিএইচ ইকুয়াল টু পি টু দি পাওয়ার কে প্লাস লগ অফ ঘনমাত্রা নিব নাকি মূল সংখ্যা, তোমাকে এখানে মূল সংখ্যা দিছে, তাহলে সল্টের মূল সংখ্যা ডিভাইডেড বাই এসিডের মূল সংখ্যা, ঠিক আছে। এখন তুমি এবার করা শুরু করো।
তোমাকে এখানে বের করতে বলছে পি টু দি পাওয়ার কে, তো তুমি সেটাকে এক পাশে নিয়ে আসো। তাহলে পিএইচ কত? পিএইচ হচ্ছে যে আমাদের এখানে 4, তাহলে 4 মাইনাস লগ অফ সল্টের মোল সংখ্যা কত? সল্টের মোল সংখ্যা হচ্ছে 0.02, অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে 0.2। এখন এই যে ক্যালকুলেশনটা, এটা একটু করে ভালো মতো বুঝো। এই যে ক্যালকুলেশনটা, এটা একটু ভালো মতো বুঝো। উপরে যে 0.02 আছে ওইটাকে হচ্ছে আমরা 2 × tan ইনভার্স 2 বলতে পারি, আর নিচে যে 0.2 আছে এটাকে হচ্ছে আমরা 2 × tan ইনভার্স 1 বলতে পারি। তাহলে 2 2 গেল গা, তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে tan ইনভার্স 1, রাইট? এখন চিন্তা করো, তাহলে কি আমরা এটা বলতে পারি না? তাহলে এবার দেখো tan ইনভার্স 1 যদি হয় তার মানে কি 4 মাইনাস লগ অফ tan ইনভার্স 1। এবার দেখো 4, তাহলে এই যে মাইনাস 1টা আছে এটা হচ্ছে যে কি শুরুতে চলে আসবে, তাহলে দেখো মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তারপর হচ্ছে লগ 10, লগ 10 এর ভ্যালু কত? 1, তার মানে 4 1 5। যারা যারা ভুল অ্যান্সার দিছিলা তারা কি এবার বুঝতে পারছো? অনেকেই ভুল অ্যান্সার দিছো, কয়েকজন ছাড়া। ওকে 5, ঠিক আছে। তাহলে আশা করি, হ্যাঁ তুমি চাইলে লগ 1/10 ও নিতে পারো, কিন্তু 1/10 নিলে তুমি হিসাবটা করাটা দেখো, তুমি যদি লগ অফ 1/10 নাও তাহলে এই হিসাবটা করা তো কি জটিল না? তো তুমি এর থেকে বলে এটাকে লগ অফ tan ইনভার্স 1 করে দাও। tan ইনভার্স 1 করলে তুমি -1 কে আগে আনতে পারতেছো, লগ 10 মানে 1 ইজিলি করা যাচ্ছে, ঠিক আছে? তাহলে বলো সবাই ক্লিয়ার কিনা? এই তো সিয়াম ঠিক বলছে, যদি মূল সংখ্যা সমান হতো তাহলে 4 হতো। হ্যাঁ, যদি মূল সংখ্যা সমান হতো তাহলে log 1 এর ভ্যালু 0 হইতো, 4 থেকে 0 মাইনাস করলে 4 হইতো, কিন্তু এখানে তো মূল সংখ্যা সমান নাই। ভাইয়া পাওয়ারে ভুল করছিলাম। হ্যাঁ, এই জিনিসগুলো একটু করে মানে কি নজরে রাখিও, ঠিক আছে? দেখা যাবে যে কি পরীক্ষার হলে সহজ প্রশ্ন পেয়েও দেখা যাবে যে কি ভুল অ্যান্সার করে দিয়ে চলে আসতো, এরকম অনেক হয়, ঠিক আছে? অনেকে দেখা যায় যে কি প্রথম দিকে কি প্রশ্নটাকে এতই খুশি হয়ে যায়, আরে এটা তো অনেক সোজা, কিন্তু শেষে গিয়ে ভুলটা করে দিয়ে আসে। তো একটু সাবধানতা অবলম্বন করবা। ওকে ক্লিয়ার? ওকে জি বুঝছি। ওকে, তাহলে আমরা 10 নাম্বার প্রশ্নে যাই। আচ্ছা 10 নাম্বার প্রশ্নটা তোমরা অ্যান্সার করো তো। এটা ডিইউতে আসছিল, কোনটি আদর্শ গঠন এনথালপি নির্দেশ করে? যদিও তোমাদের এটা সিলেবাসে নাই, তাও আমি এটা রাখছি একটা কারণেই, যদি শর্ট সিলেবাসের বাইরে থেকে যদি আসে তাহলে এগুলো আসতে পারে, ঠিক আছে? ওকে ক্লিয়ার। ওকে 10 নাম্বারটা অ্যান্সার করো তো। দেখি সবাই 10 নাম্বারটা অ্যান্সার করা শুরু করো। দশের বি। ওকে 10-এর বি বলতেছে সবাই, হ্যাঁ বি। ওকে, তার মানে সবাই এটা করছো, আসলে এটা করারই কথা। আচ্ছা সবাই তো বি অ্যান্সার দিচ্ছ, এখন দেখি বলো বুঝে অ্যান্সার দিচ্ছ নাকি না বুঝে অ্যান্সার দিচ্ছ, দেখি সবাই একটু করে বলো তো এটাকে আদৌ কি বুঝছো তোমরা? বি যে বলতেছো, বি কেন হইছে দেখি তো বলো তো, বুঝিয়ে দেন। আচ্ছা একজনে বলছে, স্বর্ণা বলছে বুঝাই দিতে। আচ্ছা আর বাকিরা? বাকিরা কি প্রশ্ন ব্যাংকে আছে বি তা মুখস্থ? জানতাম এটাই বলবো, মুখস্থ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে জাহানারা বেগম চলে আসছে, ঠিক আছে, ও পরপর 2টা চ্যাপ্টারের নোট দিছে, ভাই আমি এটা মুখস্থ করছি। আচ্ছা ঠিক আছে, জানি এটা অনেকেই মুখস্থ করো। আর সব থেকে মানে দুঃখজনক ব্যাপার হচ্ছে কি জানো, যতগুলো প্রশ্ন ব্যাংক আছে কোথাও এটার ডিটেলস ব্যাখ্যা নাই, এটা একদম সত্য কথা। তুমি একটা প্রশ্ন ব্যাংকও পাবা না যেখানে এটা ডিটেলসে ব্যাখ্যা করে দিছে। তো চলো আমরা দেখি। তো মনে রাখবা আদর্শ গঠন এনথালপি, এটা আমি একটু দাঁড়াও একটু সুন্দর করে ইয়া করি। সবাই এবার একটু মনোযোগ দাও, আমি এখন কমেন্ট পড়তেছি না, কমেন্ট একটু পরে পড়বো। মনে রাখবা আদর্শ গঠন এনথালপির কয়েকটা শর্ত আছে, ঠিক আছে? আদর্শ গঠন এনথালপির কয়েকটা শর্ত আছে, তো আমাদের এই শর্তগুলো জানা রাখতে হবে পরীক্ষায় পারার জন্য। তোমার এটাই না বাবা আমি প্রশ্ন ব্যাংক থেকে দিয়ে দিছি, তুমি উত্তর জানো তাই অ্যান্সার করতে পারছো, যদি ঘুরাই দিয়ে তখন কি করবা? ঠিক আছে, কয়েকটা জিনিস একটু মনে রাখবা, বেঁচে যাবা। সবসময় মনে রাখবা আদর্শ গঠন এনথালপির ক্ষেত্রে সবার ভৌত অবস্থা একই হবে, সবার ভৌত অবস্থা একই হবে। হয় সবাই সলিড অবস্থায় থাকবে, আর নয়তো সবাই লিকুইড অবস্থায় থাকবে, আর নয়তো সবাই গ্যাসিয়াস অবস্থায় থাকবে, আর নয়তো সবাই অ্যাকুয়াস অবস্থায় থাকবে। অর্থাৎ সবার ভৌত অবস্থা একই হবে, এটা হচ্ছে প্রথম শর্ত, ঠিক আছে? 2 নাম্বার শর্তটা হচ্ছে যে 1 মোল উৎপাদক হবে। শুধুমাত্র কয় মোল? 1 মোল। তুমি বিক্রিয়া দেখে মানে বিক্রিয়া থেকে আগে খুঁজবা কোন বিক্রিয়াতে শুধুমাত্র 1 মোল উৎপাদ তৈরি হয়েছে, ঠিক আছে? 1 মোল উৎপাদ তৈরি হবে। আরেকটা জিনিস নজরে রাখতে হবে, সেটা হচ্ছে যে তোমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে মৌলিক পদার্থ মিলে, মৌলিক পদার্থ, আমি এটা বুঝে দিচ্ছি তারপর আমি কমেন্ট করব।
মৌলিক পদার্থ মিলে উৎপাদ হবে, ঠিক আছে? এই তিনটা জিনিস একটু মনে রাখিও, ঠিক আছে? দেখো এবার আমি তোমাদেরকে এটা বুঝাই দিই, ঠিক আছে, কেন আসলে এগুলো হচ্ছে, ঠিক আছে? দেখো, প্রথম কথা কি, আদর্শ গঠন এনথালপি তখনই হবে যখন সবার ভৌত অবস্থা একই হবে। তুমি এ নাম্বারে লক্ষ্য করো, সবাই কিন্তু গ্যাস, তাহলে এটা মানছে। বি নাম্বারেও সবাই গ্যাস, সি নাম্বারে সবাই গ্যাস, ডি নাম্বারে লক্ষ্য করো পটাশিয়াম সলিড, ম্যাঙ্গানিজ সলিড, অক্সিজেন আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে দেখো অক্সিজেন গ্যাস, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিড। তাহলে দেখো ডি নাম্বারে কি সবাই একই অবস্থায় আছে? একই অবস্থায় কিন্তু নাই, তাহলে ডি নাম্বার আগেই বাকি আছে তিনটার মধ্যে দেখো তো এক মোল উৎপাদ তৈরি হবে। তো সবগুলোতে কিন্তু তোমার এক মোল, এই যে দেখো এই বিক্রিয়াতে এক মোল কার্বন ডাইঅক্সাইড, এই বিক্রিয়াতে এক মোল তোমার জলীয় বাষ্প, এই বিক্রিয়াতে এক মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে সবগুলোতে তো তোমার এক মোল উৎপাদ তৈরি হচ্ছে। এখন বুঝবো কিভাবে? এবার 3 নম্বরে যাও, মৌলিক পদার্থ মিলে উৎপাদ হবে। মৌলিক পদার্থ মানে কি? যাকে ভাঙলে আমরা শুধুমাত্র সেই পদার্থকে পাবো। দেখো তো কার্বন মনোক্সাইড, এটা কি মৌলিক পদার্থ? এটা কিন্তু মৌলিক পদার্থ না, তোমরা সবাই জানো। কারণ কার্বন মনোক্সাইডকে যদি তুমি ভাঙো, কার্বন পাবা, অক্সিজেন পাবা। তাহলে যেহেতু এই পদার্থকে ভাঙলে তুমি দুইটা ভিন্ন ভিন্ন কি পাচ্ছ, পদার্থ পাচ্ছ, তার মানে এটা তো তোমার মৌলিক ইউনিট না, তার মানে এ নাম্বারটাও বাদ যাবে। সি নাম্বারে লক্ষ্য করো নাইট্রিক অক্সাইড আছে। এখন নাইট্রিক অক্সাইডকে যদি তুমি ভাগো, নাইট্রোজেন পাবা আর অক্সিজেন পাবা, তাহলে ভিন্ন ভিন্ন পরমাণু পাচ্ছ, তাহলে এটাও মৌলিক পদার্থ না। বি নাম্বারে যদি দেখো হাইড্রোজেনকে ভাঙলে তুমি হাইড্রোজেনই পাবা, অক্সিজেনকে ভাঙলে তুমি অক্সিজেনই পাবা। এই কারণে বেসিক্যালি এটার যে অ্যান্সার সেটা হচ্ছে তোমার বি। এটার ব্যাখ্যা কোনো প্রশ্ন ব্যাংকে ঠিক মতো দেয়া নেই। দেখি বলো তো, এতক্ষণ ধরে যা যা বুঝাইছি এগুলো তোমরা বুঝছো কিনা বলো। এতদিন ধরে যা যা মুখস্থ করছো, এখন এটার পেছনে যে লজিকটা সেটা বুঝতে পারছো কিনা দেখি, সবাই বলো তো। অনেক সুন্দর ব্যাখ্যা, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো যেগুলো যেগুলো লিখে দিচ্ছি এগুলো কিন্তু কি করবা, নোট করে ফেলবা, কারণ আমি ভাই সত্যি কথাই বলতেছি, এগুলো কিন্তু তুমি কোনো প্রশ্ন ব্যাংকে পাবা না, ঠিক আছে? কোনো প্রশ্ন ব্যাংকে কিন্তু এটার ব্যাখ্যা নাই, ঠিক আছে? তো যার কারণে দেখা যায় যে অনেকেই হচ্ছে এটা একদম ধুম মানে কি একদম কি মুখস্থ করে ফেলে, তো এটা করতে যায় না। ওকে, সবাই বুঝছে, তিনটা মিলেই আদর্শ এনথালপি হবে। দেখো এ নাম্বার, সি নাম্বার আর ডি নাম্বারটা হবে না, বি নাম্বারটা অ্যান্সার হবে, ঠিক আছে? কারণ ওইখানের মধ্যে তুমি দেখো সবগুলো মিলতেছে, ঠিক আছে? সেটা হচ্ছে যে কি, তোমার দেখো সবার ভৌত অবস্থা একই, সবাই গ্যাস, তারপর মৌলিক ইউনিট, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার এক মোল উৎপাদ হচ্ছে, যার কারণে এটা হচ্ছে তোমার আদর্শ গঠন এনথালপি হবে, ঠিক আছে? হ্যাঁ, ট্রেন, আচ্ছা ঠিক আছে, ওকে ক্লিয়ার, ওকে। এই সাবজেক্টের ক্লাস নোট কোথায় পাবো? ক্লাস নোট হচ্ছে যে জাহানারা দিছিল, ও মেবি তড়িৎ রসায়ন, হ্যাঁ তড়িৎ রসায়ন আর রাসায়নিক পরিবর্তনের তো নোট তো ও দিছে, ওর নোটটা দেখতে পারো। তবে নোট দেখার আগে ক্লাস অবশ্যই করতে হবে। তুমি যদি ক্লাস দেখা ছাড়া নোট দেখতে যাও, দিশাহারা হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ট্রেন যাচ্ছে, ঠিক আছে, ওকে ঠিক আছে। তাইলে 11 নাম্বারটা কি পারবা? একটু সবাই বলো তো 11 নাম্বারটা পারবা কিনা? আমরা প্রায় ক্লাসের শেষের দিকে চলে আসছি, 10:30টার আগে দেখি শেষ করতে পারি কিনা, দেখি বলো 11 নাম্বারটা পারবা কিনা। 11 নাম্বারটাও আমাদের সিলেবাসে নাই, কিন্তু পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে? তাই আর কি। তো এটাকে আমি করাই দিব নাকি নিজেরা চেষ্টা করবা, দেখি বলো তো, এরকম ম্যাথ পারবা কিনা, দেখি বলো তো এরকম ম্যাথ পারবা কিনা, ঠিক আছে? 11 নাম্বারটা। আচ্ছা, একজনের প্রশ্ন করছো কি এন্ট্রপির মান কি জন্য বাড়ে বা কমে? তো এটা তো তোমরা তো ফিজিক্সে পড়ে আসার কথা, ফিজিক্সে তো পড়ছোই, ঠিক আছে? ডিএস ইকুয়াল টু কি, ডিকিউ ডিভাইডেড বাই টি না? তো এই যে এন্ট্রপি কেন পরিবর্তন হয় এটা তো জানোই, ঠিক আছে? এন্ট্রপি মানে বেসিক্যালি কি, এন্ট্রপি মানে হচ্ছে যে বেসিক্যালি তোমার বিশৃঙ্খলার পরিমাণ, ঠিক আছে? তোমার কতটুকু বিশৃঙ্খলা অবস্থায় আছে। যেমন প্লাজমা অবস্থায় যদি তুমি চিন্তা করো, ওইখানে হচ্ছে এন্ট্রপি তোমার সবচেয়ে বেশি, ঠিক আছে? কিন্তু কঠিন অবস্থায় তোমার এন্ট্রপি কম। কেন কম এটা আগে বুঝো। কঠিন অবস্থায় দেখা যায় যে কি একটা সুশৃঙ্খলা অবস্থা বিরাজ করে, কিন্তু প্লাজমা অবস্থায় এটা অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস, তো এখানে তো সবগুলো ছড়াই ছিটাই আছে, কোনো শৃঙ্খলতা নেই, যার কারণে প্লাজমা অবস্থায় হচ্ছে তোমার এন্ট্রপিটা কি হয়, অনেক বেশি হয়। এন্ট্রপি মানে হচ্ছে মূলত কি, বিশৃঙ্খলার পরিমাপ, তাই না? তো জাহানারা, আশা করি তুমি তোমার উত্তর পাইছো। অর্থাৎ তুমি যতই তাপমাত্রা বাড়াতে থাকবা, দেখবা যে কি তোমার শৃঙ্খলতা অবস্থা নষ্ট হচ্ছে, যার কারণে দেখা যায় যে তোমার প্লাজমা অবস্থায় এন্ট্রপির মানটা অনেক বেশি হয়। এন্ট্রপি নিয়ে তো তোমরা আরো অনেক কিছু পড়ছো তাপগতিবিদ্যাতে, তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হয়, তারপর হচ্ছে যে, আচ্ছা করে দেন ভাইয়া, ওকে কোয়েশ্চেনটা ক্লিয়ার দেখা যায় না, ওকে আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার যেহেতু দেখা যাচ্ছে না আমি এটা এদিকে নিয়ে বড় করতেছি, ঠিক আছে? দেখো এবার তো আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা জাহানারা, তুমি তোমার প্রশ্নের উত্তর পাইছো কিনা একটু বলো। আচ্ছা আমি করাই দিচ্ছি, ওকে। তাহলে দেখো তোমাকে বললো যে কি এরকম ম্যাথ দিতে পারে, ঠিক আছে? এরকম ম্যাথ দিতে পারে।
তোমাকে কি বললো এখানে, তোমাকে বললো, আচ্ছা জাহানারা বুঝছে, ওকে। তাহলে দেখো বললো যে C3H8। আচ্ছা C3H8 এই যৌগটার নাম কি, সবাই একটু করে বলো তো। জৈব যৌগে চলে গেলাম একটু, ঠিক আছে, দেখে বলো তো C3H8 এটার নাম কি। এই যে C3H8 যৌগটা আছে, এটা আসলে এখানে লাগবে না, তাই আমি তো জিজ্ঞেস করতেছি আর কি, তোমরা জানো কিনা, জানবার কথা। C3H8 এটার নাম কি? C3H8 প্রোপেন, ভেরি গুড। তাহলে এটার নাম হচ্ছে প্রোপেন, ঠিক আছে, ওকে। আচ্ছা যাই হোক, তোমরা জানো, জানারই কথা, ঠিক আছে, ওকে। হ্যাঁ অ্যালকেন, অ্যালকেন ঠিক আছে, তবে স্পেসিফিক নামটা বলবো আর কি, ঠিক আছে। তাহলে প্রোপেন। আচ্ছা দেখো, তাহলে প্রোপেন গেল। এখন বললো যে কি এটার দহন তাপ কত। আচ্ছা তুমি উপরে কি আছে এগুলো এখন দেখবাই না টোটালি, তোমাকে বলছে দহন তাপ। এখন তুমি চিন্তা করো দহন তাপ আমরা কখন পাই, যখন একটা মৌল বা যৌগকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে আমরা পুরাই, ঠিক আছে। অর্থাৎ তোমার C3H8 এর যদি আমি দহন তাপ বের করতে চাই, তাহলে আমার দহন বিক্রিয়া ঘটাতে হবে, মানে কম্বাসন রিঅ্যাকশন। তাহলে আমার যদি কম্বাসন রিঅ্যাকশন অর্থাৎ দহন তাপ যদি পেতে চাই বা দহন বিক্রিয়া যদি ঘটাতে চাই, তাহলে এটার সাথে অক্সিজেনের বিক্রিয়া দিতে হবে। এখন তোমরা তো এটাও জানো, কোন একটা মৌল বা যৌগকে যখন আমরা বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করাই, তখন সেখান থেকে আমাদের কি উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, আর কি উৎপন্ন হয়, জলীয় বাষ্প উৎপন্ন হয়, রাইট। এখন এতটুকু করেই কিন্তু শেষ না, আমাদের কিন্তু সমতাকরণ করা লাগবে। দেখো কার্বন আছে 3টা, তুমি এখানে 3 দিয়ে দাও, তাহলে কার্বন 3টা হয়ে গেল। হাইড্রোজেন আছে কয়টা, 8টা, তাহলে তুমি এখানে 4 দিয়ে দাও, তাহলে হাইড্রোজেন 8টা হলো। কিন্তু অক্সিজেন দেখো তো, ডান পাশে অক্সিজেন কয়টা, 3 দ্বিগুণে 6, 4 একে 4, তাহলে 6 4 10টা। তুমি এই জায়গায় 5 দিয়ে এটাকে সমতাকরণ করে দাও। তাহলে দেখো, আশা করি এই বিক্রিয়াটা কেমনে হয়েছে, কারো কোনো প্রশ্ন নেই। জাস্ট কোন একটা মৌল বা যৌগকে যখন আমরা অক্সিজেনের উপস্থিতিতে দহন ঘটাই, তখন কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প উৎপন্ন হয়। এরপর আমি জাস্ট সমতাকরণ করে দিলাম। এইবার দহন তাপ বের করতে হবে। তো দহন তাপ বের করব, তাহলে দেখো দহন তাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ডেল এইচ দ্বারা। তাহলে এই যে দেখো ডেল এইচ, আশা করি এটা জানো। তাহলে দেখো ডেল এইচ কি হবে, সবসময় মনে রাখবা দহন তাপ বের করার জন্য ডেল এইচ মানে হচ্ছে যে উৎপাদক সমূহের তাপ মাইনাস বিক্রিয়ক সমূহের তাপ, মানে সংগঠন তাপ আর কি। জাস্ট উৎপাদক মাইনাস বিক্রিয়ক মনে রাখো। তোমার টোটাল যতগুলো উৎপাদ তৈরি হয়েছে, উৎপাদগুলোর টোটাল যে সংগঠন তাপ, এই টোটাল সংগঠন তাপ থেকে তুমি যদি বিক্রিয়কগুলোর সংগঠন তাপ যদি মাইনাস করো, তাহলে হচ্ছে তুমি দহন তাপ পাবা। এখন চিন্তা করো তো, উৎপাদের বেলায় কে কে আছে, কার্বন ডাই অক্সাইড আছে, আর তোমার হচ্ছে জলীয় বাষ্প আছে। কার্বন ডাই অক্সাইড কয়টা আছে, 3টা আছে। তার মানে হচ্ছে তোমার 3 গুণ উপরে দেখো জলীয় বাষ্পের, এই যে দেখো জলীয় বাষ্পের প্রমাণ সংগঠন তাপ হচ্ছে যে -286। তাহলে দেখো -286, ঠিক আছে, এটা গেল। এখন চিন্তা করো এরপরে কি হবে। আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে যে আমরা তো এখানে তো কার্বন ডাই অক্সাইড নিছি, তাহলে তো এটা হবে না, তাই না। আমরা তো এখানে কার্বন ডাই অক্সাইড নিছি, তাহলে এটা কি হবে দেখি বলো। আমাদের এখানে উৎপাদের বেলায় আমাদের কি আছে, উৎপাদের বেলায় হচ্ছে যে আমাদের কার্বন ডাই অক্সাইড আছে। তাহলে কার্বন ডাই অক্সাইডের বেলায় হচ্ছে যে -394, তাহলে -394, এরপর প্লাস তোমার 4 মোল জলীয় বাষ্প, তাহলে 4 গুণ জলীয় বাষ্পেরটা কত, -286। ওকে, তাহলে উৎপাদের বেলায় শেষ। এবার মাইনাস দাও বিক্রি। আচ্ছা লাইভ কি দেখা যায়, আমার ওবিএস স্টুডিও একটু ঝামেলা করছে, একটু বলো তো সবাই ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, একটু সবাই কমেন্ট করো তো, আমার ভয়েস কি শোনা যায়। মাঝখানে একটু ইন্টারাপশন হয়েছে, দেখি একটু সবাই ক্লিয়ার করো তো, শোনা যাচ্ছে কিনা ভয়েস। অনেকক্ষণ হলো তো, তাই সিস্টেমে একটু ঝামেলা হলো। ক্লিয়ার এখন, আচ্ছা ঠিক আছে। আসলে ওই মাঝখানে একটু ঝামেলা হয়েছিল যে তোমার ওবিএস স্টুডিও থেকে নিচ্ছি তো, ওইটা একটু ক্র্যাশ করছে আর কি। আচ্ছা যাই হোক, কিছুক্ষণ প্রবলেম ছিল, এখন ক্লিয়ার, ওকে। তাহলে দেখো -96। এখন অক্সিজেনের কি সংগঠন তাপ বলে দিছে, বলে দেয় নাই তো, মনে রাখবা অক্সিজেনের যে প্রমাণ সংগঠন তাপ এটা হচ্ছে তোমার কি 0, তাহলে এখানে 0 দাও। এখন এই ক্যালকুলেশনটা আমাকে একটু ক্লিয়ার করো তো, এই ক্যালকুলেশনটা করে আমাকে একজনে বলো এখানে অ্যান্সার কত আসবে দেখি। এই ক্যালকুলেশনটা করে আমাকে একজনে অ্যান্সারটা কনফার্ম করো কত আসবে। ক্যালকুলেশনটা করে আমাকে একটু সবাই কনফার্ম করো অ্যান্সার কত আসবে। হ্যাঁ অবশ্যই সিইউতে চান্স পেয়ে, হ্যাঁ দোয়া রইল অনেক, ঠিক আছে, ভালো মতো পড়ো যাতে চান্স পাও। হ্যাঁ -2230, ঠিক আছে। তাহলে আমি তোমারটা মেনে নিচ্ছি, -2230, ঠিক আছে। তার মানে অ্যান্সার কোনটা হবে, সি নাম্বারটা। এখন বলো কারো কি এটা নিয়ে কোনো সমস্যা আছে, জাস্ট মনে রাখবা অক্সিজেনের যে প্রমাণ সংগঠন তাপ সেটা হচ্ছে কি হবে, 0 হবে, ঠিক আছে।
জেআইইউ ডি ইউনিটের জন্য তোমার হচ্ছে যে দেখো জেআইইউ ডি ইউনিটের যদি কথা বলি ওইখানে হচ্ছে তোমার থিওরিটিক্যাল প্রশ্ন বেশি আছে, মানে বেশি আসে। এখন থিওরিটিক্যাল প্রশ্ন যদি বেশি আসে তাহলে তোমাদেরকে থিওরির দিকে বেশি জোর দেওয়া লাগবে। এখন থিওরির দিকে জোর দিতে গেলে আমি বলবো যে প্লিজ শর্ট সিলেবাস পড়িও না, ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? আর একটু কষ্ট করে যদি ফুল সিলেবাস পড়ো সমস্যা কই, ঠিক আছে? সমস্যা তো নেই, ঠিক আছে? তো থিওরি একটু বেশি বেশি করে পড়বা, আর হচ্ছে যে কি একটু ফুল সিলেবাসটা পড়ার চেষ্টা করবো। ওকে, তাহলে আমি 12 নম্বরে যাই। 12 নম্বর কই গেলাম? 1 মিনিট দাঁড়াও, 12 নম্বরটা খুঁজে পাচ্ছি না, দাঁড়াও 1 মিনিট। 12 নম্বর, 12 নম্বর, 12 নম্বর, 12 নম্বর কি রে? 12 নম্বর এই যে 12 নম্বরটা। আচ্ছা, এই 12 নম্বরটা কি পারবা দেখি বলো তো, 12 নম্বরটা পারবা কিনা? 12 নম্বরটা পারবা কিনা বলো। হয়তো তোমরা করছো, এটা ডিউতে আসছে 18-19 সালে, 18-19 সেশনে। আচ্ছা, তুমি হচ্ছে যে এক কানে ভয়েস শোনা যায় আর এক কানে নয়েজ, আমার ফ্যান চলতেছে তো তাই মনে হয়। তুমি তুমি যদি ইয়ারফোন দিয়ে ক্লাসটা করে থাকো তাহলে এরকমের প্রবলেম ফেস করতে পারো, সেক্ষেত্রে ইয়ারফোনটা ছেড়ে ক্লাসটা করতে পারো, দেখো প্রবলেম সলভ হয় কিনা। তাহলে দেখো 12 নাম্বার যদি পারো তাহলে অ্যান্সার দেওয়া শুরু করো করে। হ্যাঁ ঠিক বলছো, মেডিকেলের চাইতেও জাবির যে ডি ইউনিট আছে, জাবির ডি ইউনিটের বায়োকেমিস্ট্রি কিন্তু ট্রিকি হয়, ঠিক আছে? শুধু থিওরি বলে আবার উড়াই দিও না, ঠিক আছে? থিওরি বললেও তোমার মেডিকেলের চেয়ে যে আইউর যে ডি ইউনিট এটা কিন্তু অনেক হার্ড করে, ঠিক আছে? এখানে হচ্ছে লজিক্যাল প্রশ্ন বেশি থাকে, তুমি প্রশ্ন ব্যাংক বেশি বেশি করে করবা, ঠিক আছে? প্রশ্ন ব্যাংক যত বেশি বেশি করে করবা তত বেশি হচ্ছে বেনিফিট পাবা, ঠিক আছে? বুঝাতে পারছি? আচ্ছা, আমি আমি কোথায়, আচ্ছা আমি হচ্ছে যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি চিটাগং ইউনিভার্সিটিতে, ঠিক আছে? এবং তোমাদের কেমিস্ট্রি মেন্টর হিসেবে আছি। তুমি মনে হয় আমার আগের ক্লাসগুলো করো নাই, ঠিক আছে? আগের ক্লাসগুলো করলে তো জানার কথা। আমি মনে হয় প্রথম 2টা ক্লাসে নিজের সম্পর্কে কিছু বলছিলাম, এরপরে ক্লাসগুলো তার বলি নাই, কারণ এমনিতেই তো জানার কথা, তাই না? জি ভাইয়া বুঝছি ভাই, এসি কেনার মতো টাকা এখন নাই, আস্তে ধীরে ওটা দেখা যাবে, ঠিক আছে? দোয়া করো তোমরা, ঠিক আছে? সবাই দোয়া করো, তাহলে হচ্ছে যে নয়েসের একটা ব্যবস্থা করা যাবে। আচ্ছা দেখি এবার সবাই বলো তো, 12 নম্বরটা যদি ফার্স্টে করি নাই, আচ্ছা ফার্স্ট কেন, ফার্স্ট সেকেন্ড থার্ড লাস্ট সবগুলো করবা ক্লাস, ঠিক আছে? নাহলে ঝামেলা থেকে যাবে, ঠিক আছে? সবগুলো করবা। দেখি 12 নম্বরটা অ্যান্সার করো তো, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। 12 নম্বরটা করে আমাকে অ্যান্সার দাও, যদি কেউ না বুঝো তাহলে সে বলতে পারো, ঠিক আছে? হ্যাঁ, সিইউ এক্সামের আগে সাজেশন দিব, সমস্যা নেই, ওইটা নিয়ে টেনশন করার দরকার নেই। 12 নাম্বার বলতেছে সি, আর আরেকজন বলতেছে 2, তাহলে সি বলে 2 বলে, ঠিক আছে? 12 নাম্বারটা সি যে বলছো তারটা হচ্ছে যে কারেক্ট, ঠিক আছে? আর 2 যে বলতেছো তারটা হচ্ছে ভুল। হ্যাঁ সি অনেকেই বলতেছে। ওকে, কি বাকিরা কি পারবা না নাকি করতেছো? ডি, ডি কেমনে হয়? এই ডি কেমনে হয়? ডি হবে না তো, যারা ডি বলতেছো তারা ভুল করতেছো, আরেকবার একটু করে দেখো। ওকে, নুসরাত রহমান নূর সি অ্যান্সার দিছে, তারপর হচ্ছে যে স্যাম সি অ্যান্সার দিছে, তারপর হচ্ছে রতন, হ্যাঁ সি অ্যান্সার দিছে। আচ্ছা এটা মেবি আঙ্কেলের আইডি। আচ্ছা ঠিক আছে, পারবো। আচ্ছা এটা যদি তোমরা যদি পেরেই থাকো তাহলে আমি এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা এটা করে নিবা সি নাম্বারটা। তো চলো আমরা এরপরটাতে যাই, 13 নাম্বারটা। তো একটু আগে যে বলছিলা, কে বলছিলা আমার তো মনে নেই, একজনে বলছিলা হচ্ছে যে কি বিয়োজন মাত্রা নিয়ে একটু ঝামেলা আছে, ঠিক আছে? তো তার জন্য হচ্ছে যে এই এমসিকিউটা যদি করো তাহলে হচ্ছে যে কি এমসিকিউটা যদি করো তাহলে তোমার বিয়োজন মাত্রা নিয়ে ঝামেলা চলে যাবে। তাহলে দেখো এটা কি কেউ করতে পারবে নাকি আমি করাই দিব? দেখি বলো, তোমরাই বলো, এটা কি করাই দিব নাকি চেষ্টা করবা? দেখি বলো তো, এটা কি করাই দিব নাকি চেষ্টা করবা? হ্যাঁ বুঝতে পারছি, ছবি দেখেই বুঝতে পারছিলাম এটা আঙ্কেলের আইডি যে। আচ্ছা ঠিক আছে, ঋত্বিকা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ও আচ্ছা তুমি বলছিলে না, হ্যাঁ ফারাজি। আচ্ছা ঠিক আছে, এটা করাই দিব। আচ্ছা এবার সবাই একটু মনোযোগ দাও, এটা হচ্ছে যে আমি করাই দিচ্ছি। সি যারা বলতেছো, সি কোনটার বলতেছো? আগেরটার হলে ঠিক আছে করে দেন। ওকে জাহানারা, ঠিক আছে করে দিচ্ছি। ওকে তাহলে দেখো ভালো করে লক্ষ্য করো, তুমি এটা কিন্তু নর্মাল আমরা যে পিএইচ এর ম্যাথগুলো করি, ঠিক আছে? ওই পিএইচ এর ফর্মুলাটা কি? পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। ওইটা তো তোমার তীব্র অ্যাসিডের বেলায় করি যে, কিন্তু তোমার এখানে বলে দিচ্ছে, দেখো দাঁড়াও আমি কলমটা নিই। তুমি এখানে কিন্তু তোমার তীব্র অ্যাসিড বলা নাই, তোমার দেখো এসিটিক অ্যাসিড দিছে। এখন এসিটিক অ্যাসিড কি? দুর্বল অ্যাসিড না? এখন মনে আছে আমি তোমাদেরকে রাসায়নিক পরিবর্তনের বেসিক ক্লাসে পড়াইছিলাম, দুর্বল অ্যাসিডের বেলায় ঘনমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি?
সি আলফা দ্বারা প্রকাশ করি, তাহলে এটা হচ্ছে যে আমাদের দুর্বল অ্যাসিডের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি দুর্বল অ্যাসিড। মনে আছে আমরা যখন অসওয়াল্ডের লঘুকরণ সূত্র পড়ছিলাম, তো ওইখানে কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করছি। তো স্বাভাবিকভাবে আমরা যখন তীব্র অ্যাসিড নিয়ে বলি তখন হচ্ছে যে ডিরেক্ট আমরা H+ আয়নের ঘনমাত্রা ধরি, কিন্তু যখন আমরা দুর্বল অ্যাসিড নিয়ে আলোচনা করি তখন হচ্ছে সি আলফা ধরি। সি হচ্ছে ঘনমাত্রা, আলফা হচ্ছে যে তোমার বিয়োজন মাত্রা, ঠিক আছে? এখন দেখো তাহলে এখানের মধ্যে কি বলছে, বললো যে দেখো 0.01 মোলার ঘনমাত্রার, তার মানে তোমাকে সি এর মানটা বলে দিছে 4.2%। এই যে দেখো 4.2%, তাহলে 4.2% মানে হচ্ছে তোমার আলফার মানটা বলে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এইগুলো দেখার পর এটা তো পেরে যাওয়ার কথা, ঠিক আছে? তাহলে তোমার এখানে এটা যেহেতু দুর্বল অ্যাসিড, এই দুর্বল অ্যাসিডের যে হাইড্রোজেন আয়নটা হবে সেটার ঘনমাত্রা কি হবে, সেটার ঘনমাত্রা হবে সি আলফা। এবার তুমি ক্যালকুলেশন করা শুরু করো। সি এর মান হচ্ছে 0.01, আলফার মান হচ্ছে 40%, সরি 40 না 4.2%, তাহলে 4.2 কে আমরা পার্সেন্ট মান হচ্ছে যে 100 ভাগের, রাইট? ওকে, এখন 0.01 কে আমরা কি লিখতে পারি, 1/100 লিখতে পারি। 4.2 কে আমরা 42/10 লিখতে পারি, আর এটা তো 1/100। আচ্ছা, এত ডিটেলসে করার দরকার নাই, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য ডিটেলসে করাচ্ছি। উপরে 42 আসবে, নিচে কত আসবে, নিচে হচ্ছে যে তোমার যদি হিসাব করো এখানে 10 টু দি পাওয়ার 2 2 4 5, হ্যাঁ 5 আসবে। তাহলে আমাদের 42 ইন্টু 10 টু দি পাওয়ার -5 বা 10 ইনভার্স 5, এটা আমাদের অ্যান্সারে নাই। তো একটা কাজ করো, এটাকে 4.2 বানাই দাও ইন্টু 10 ইনভার্স 4, রাইট? এই ক্যালকুলেশনটা তো আশা করি হ্যাঁ সবাই তো অ্যান্সার দিয়ে শুরু করছে, তার মানে বি। তাহলে আমাদের খ নাম্বারটা অ্যান্সার হবে, ঠিক আছে? ওকে, তাহলে নাম তো আবার ভুলে গেছি, নামটা কি ছিল, ফারাজি, ঠিক আছে? আচ্ছা, ফারাজি কি বুঝছো এখন তোমার? আর বিয়োজন ধ্রুবক আর বিয়োজন মাত্রা নিয়ে কোনো ঝামেলা হবে? হ্যাঁ, ঋত্বিকা বলতেছে বি, স্যাম বলতেছে বি, ওকে, এম এস টি মারাজান, স্বর্ণা, পূর্ণতা পূর্ণ, সবাই বি বলতেছে। আচ্ছা, হ্যাঁ মাশফিকা আক্তার, ঠিক আছে, সবারটা ঠিক আছে। আচ্ছা ফারাজি, হ্যাঁ বুঝছে, ঠিক আছে? তাহলে জাস্ট মনে রাখবা আলফা মানে হচ্ছে বিয়োজন মাত্রা, আর মনে রাখবা সি আলফা নিয়ে কখন আমরা ম্যাথ করব, যখন আমাদের দুর্বল অ্যাসিড বলে দিবে, ঠিক আছে? তো এটা একটু করে খেয়াল রাখবা। ওকে, এবার আসো 14 নাম্বারটা। আচ্ছা 14 নাম্বারটা এটা হচ্ছে জিএসটি না অ্যাগ্রিতে আসছিল। তো এই যে এটা কি তোমরা পারবা, দেখি বলো তো এটা পারবা কিনা? এটা করার একটা সহজ ওয়ে আছে, এটা কি পারবা কিনা বলো, যদি পারো তাহলে আমি এটা স্কিপ করবো আর কি, ঠিক আছে? হ্যাঁ, সুভাষ মন্ডল বলতেছে বি, ভেরি গুড, সবাই ঠিক অ্যান্সার দিচ্ছ। তো যা যা এমসিকিউ করাচ্ছি এগুলো কিন্তু নোট করে রাখবা, ঠিক আছে? আর জাহানারা তুমি হচ্ছে নোট করে রাখিও, ঠিক আছে? তুমি তড়িৎ রসায়নের রিভিউ ক্লাসের গুলো নোট করছো, এটা দেখে ভালো লাগলো। আগের 2টা ক্লাস, তারপর রিভিউ ক্লাস 3টা ক্লাসই তুমি হচ্ছে নোট করছো, আমি দেখছি। আর রাসায়নিক পরিবর্তনের তো তুমি নোট আগে দিছো, তুমি এরপরে যেটা করতে পারো সেটা হচ্ছে রিভিউ ক্লাসে যতগুলো ম্যাথ করাচ্ছি এগুলো নোট করে ফেলবা, ঠিক আছে? অন্যদের উদ্দেশ্য একই কথা বলতেছি। তাহলে এটার অ্যান্সার কি হবে, 120, ভেরি গুড। নাহিদ শিকদার 120, পূর্ণতা পূর্ণ 120। আচ্ছা, এটা সি। তো সবাই যেহেতু সি অ্যান্সার দিচ্ছ, এটা তাহলে আমি স্কিপ করতেছি, এটা তাহলে পারবা, ইজি আছে ম্যাথ, ঠিক আছে? এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা 120 হবে, ঠিক আছে? মুখে মুখে করে ফেলা যায়। আচ্ছা সুপ্রিয়া, আচ্ছা সরি, ঠিক আছে, আঙ্কেলের আইডিয়া, আচ্ছা ঠিক আছে সুপ্রিয়া, আর ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই ঠিক অ্যান্সার দিচ্ছ, ওকে। তারপর হচ্ছে নূর আসনিন, ওকে ঠিক আছে, আস্তে আস্তে নাম মনে থাকবে, ঠিক আছে? কন্টিনিউ ক্লাস করিও সবাই, নাম এমনিতেই মনে থাকবে। আমাদের লাস্ট এমসিকিউ আজকের ক্লাসের, ঠিক আছে? ভাইয়া নোটে অনেক টাইম লাগে, এই ম্যানেজমেন্টটা কিভাবে করব? নোটে তোমার প্রথম দিকে টাইম লাগবে, ঠিক আছে? কিন্তু ওই নোট যখন তুমি পরবর্তীতে পড়বা তোমারই শান্তি লাগবে। মানে কি, আইরে আমি তো এই পুরো চ্যাপ্টারটা তো নিজে নিজে করছি, তো যখন তোমার মনে চলে আসবে যে এই চ্যাপ্টারটা তুমি নিজে নিজে করছো, তখন দেখবে যে এই চ্যাপ্টারটা তোমার এমনিতেই হচ্ছে সোজা হয়ে গেছে, ঠিক আছে? নোট করার অনেক উপকারিতা আছে। পরীক্ষার আগে তুমি ওই নোটটা দেখে চলে যেতে পারবা, ঠিক আছে? তোমার স্লাইড দেখা লাগবে না, ঠিক আছে? আচ্ছা মিসেস হজবরল, আচ্ছা তোমার আসল নামটা কি? এখানে অনেকে পিকুলিয়ার নাম দিয়ে ঢুকছে। আচ্ছা বি প্রথম। আচ্ছা এটা কি তোমরা কি বুঝে বলতেছো নাকি না বুঝে বলতেছো? আমি জানি এটা অনেকে হচ্ছে যে কি না বুঝে বলতেছো, তাই না? নোট করিও, শুনো প্রথম দিকে একটু কষ্ট হবে, কিন্তু পরবর্তীতে ওই নোটটা দেখতেই তোমার হচ্ছে ভালো লাগবে। ওই নোটটা তুমি নিজে করছো, তার মানে তুমি প্রত্যেকটা ক্লাস দেখে তারপরে নোট করছো, তার মানে প্রত্যেকটা ক্লাসের টপিক তুমি বুঝছো, আর ওই নোটটা তোমার পরবর্তীতে কাজে লাগবে। কারণ নিজের নোট নিজেই বুঝে, আরেকজনের নোট দেখলে কিন্তু তেমন একটা বোঝা যায় না, যেটা সত্য কথা। করাই দেন ভাই। আচ্ছা একজনকে পাইলাম যে বলতেছে করাই দিতে, আর কি কেউ নাই? আমি বুঝি না এটা। আচ্ছা ফারাজি বলতেছে বুঝে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা আসলে না বোঝার আসলে কারণ আছে, অনেক জায়গায় এটা এমন ভাবে বুঝে মানে কি করাইছে, মানে যেটা দেখে মনে হয় যে কি এটা তো বাবা আহামরি একটা জিনিস। আচ্ছা বুঝাই দেন। আচ্ছা প্রথমত একটা চোরামি বুদ্ধি, ঠিক আছে? আচ্ছা চোরামি বুদ্ধিতে ওইটা পরে দিব।
এটা তুমি না বুঝেও সলভ করতে পারবে, ঠিক আছে? এটা তুমি না বুঝেও সলভ করতে পারবে, এটা পরে বলে দিব। আগে দেখো এটা প্রথম ক্রম বিক্রিয়া কেন। তা আমি এখন কমেন্ট না পড়ে তোমাদের অ্যান্সার দিচ্ছি। দেখো, একটি বিক্রিয়া 10 ঘন্টা ও 30 ঘন্টায় 50% ও 87.5% সম্পন্ন হলে, প্রথমত লক্ষ্য করো 10 ঘন্টায় তোমার 50% সম্পন্ন হয়েছে, তার মানে তোমার অর্ধেক পরিমাণ হয়েছে। তার মানে কি তুমি এই লাইনটা থেকে কি বলতে পারো না তোমার যে অর্ধায়ু সেটা হচ্ছে 10 আওয়ার্স? এটা তো একদম বলতে পারো। আমরা জানি কোন একটা পদার্থের অর্ধেক পরিমাণ ক্ষয় হতে যে সময়টুকু লাগে সেটাই হচ্ছে অর্ধায়ু। আর 50% মানে হচ্ছে তোমার অর্ধেক পরিমাণে ক্ষয় হয়েছে, আর এই অর্ধেক পরিমাণে ক্ষয় হতে তোমার সময় লাগছে 10 ঘন্টা, তার মানে তোমার অর্ধায়ু হচ্ছে এখানে 10 ঘন্টা। এটা তো বুঝে গেছো। এখন ধরে নাও যে তোমার প্রাথমিক অবস্থায় ওই পদার্থটা তো সম্পূর্ণ ছিল, তার মানে ধরে নাও যে তুমি 100%, ঠিক আছে? এখন তোমাকে এখানে 30 ঘন্টায় বললো যে কি 87.5% সম্পূর্ণ হয়েছে। এখন তুমি বাস্তবে দেখবা আদৌ কি 30 ঘন্টায় 87.5% সম্পূর্ণ হচ্ছে কিনা। এখন তোমার মনে হইতে পারে ভাইয়া আপনি কেমনে বুঝলেন যে এটা আমাদের করা লাগবে? সেটা তুমি একটু পরেই বুঝবা, আগে তুমি বুঝো। তাহলে দেখো, ধরে নাও যে প্রথমত ওই পদার্থটার কি স্বাভাবিকভাবে কি প্রাথমিক অবস্থায় কি ঘনমাত্রা একদম বেশি থাকে, তার মানে সেটা হচ্ছে 100%। তো 10 ঘন্টা পর 10 ঘন্টা পর কি হবে? অর্ধেক পরিমাণ ক্ষয় হবে, তার মানে 50% সম্পন্ন হবে, আর বাকি থাকবে কি 50%। বাকি 10 ঘন্টা পর কি হবে বলো তো? আরো তোমার অর্ধেক হবে। তাহলে এখন আছে 50%, এটা যদি তুমি অর্ধেক যদি করে ফেলো, বাকি থাকে কি 25 দ্বিগুণে 50, তাহলে 25%। আবার এটাকে যদি তুমি অর্ধেক করো, তাহলে অর্ধেক করতে কত সময় লাগবে? 10 ঘন্টা। তাহলে এবার কত হবে? 12.5 হবে। তুমি যদি 25-এর অর্ধেক করো তাহলে হচ্ছে 12.5 হবে। হ্যাঁ, 5 দ্বিগুণে 10, 12 দ্বিগুণে 24, 25, হ্যাঁ ঠিক আছে। তাহলে 12.5%। তার মানে চিন্তা করো এখন তুমি টোটাল কত ঘন্টা ধরে এই বিক্রিয়াটা ঘটাইছো? 3-30 ঘন্টা। এবং মজার ব্যাপার হচ্ছে যে তোমার আগে ছিল, অন্য কালি দিয়ে দেখাই এটা, দেখো তোমার আগে ছিল 100%, 30 ঘন্টা পর তোমার আছে কি 12.5%। এখন এই দুইটা থেকে কি তুমি বের করতে পারবে না সম্পন্ন হয়েছে কতটুকু? তাহলে তুমি এবার বের করো সম্পন্ন হয়েছে কতটুকু, ঠিক আছে? তাহলে সম্পন্ন হয়েছে কতটুকু বলো তো? আগে ছিল 100, এখন আছে 12.5। তুমি এবার বিয়োগ করো তো। তো তুমি যদি বিয়োগ করো তাহলে এখান থেকে তুমি কত পাবা? 10 থেকে 5 গেলে 5, তারপরে হচ্ছে যে 9 থেকে 2 গেলে হচ্ছে 7, 9 থেকে 1 গেলে 8, 87.5। তার মানে তোমার 100% থেকে এই যে দেখো এখন যে 12.5% আছে, তার মানে তোমার 87.5% এখানে সম্পন্ন হয়েছে। দেখো তো, এটা কিন্তু তোমার এখানে বলা কথার সাথে কিন্তু মিলে গেছে। বলছে 30 ঘন্টায় তোমার কি 87.5% সম্পন্ন হবে। তো ওই কথার সাথে কি মিলে গেল না? এই কারণেই মূলত আমরা এটাকে বলি প্রথম ক্রম বিক্রিয়া। কেন প্রথম ক্রম বিক্রিয়া বলি এটাও বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। এই যে তুমি দেখো, তুমি বইতে একটা কথা পড়বা, সেটা হচ্ছে যে প্রথম ক্রম বিক্রিয়া নিয়ে যে তোমার ইনফরমেশন আছে, ওইখানে তুমি একটা লাইন কি পাবা, প্রথম ক্রম বিক্রিয়ার যে ঘন মানে কি তোমার বিক্রিয়ার যে অর্ধায়ু, এই অর্ধায়ুটা হচ্ছে যে বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা কতটুকু আছে এটার উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? তাহলে আমি আবার বলতেছি, দেখো লেজার দিয়ে দেখাচ্ছি। প্রথম ক্রম বিক্রিয়ার যে অর্ধায়ু, এই অর্ধায়ু কখনোই প্রাথমিক ঘনমাত্রা কত আছে বিক্রিয়কের সেটার উপর ডিপেন্ড করবে না। তাহলে সবসময় তোমার অর্ধায়ু সেম হবে। তাহলে আগে ছিল 100%, 10 ঘন্টা পরে 50%, আরো 10 ঘন্টা পরে 25% আছে, আরো 10 ঘন্টা পরে 12.5% আছে। তাহলে মোট 30 ঘন্টা ধরে আমি এই রিয়েকশনটা চালাইলাম। 30 ঘন্টা পর আমি দেখলাম যে 100% থেকে অবশিষ্ট আছে 12.5%। তার মানে বিয়োজিত হয়েছে কতটুকু? 87.5%। এবং এটা কিন্তু ওদের বলা কথার সাথে মিলছে। ওরা বলছে 30 ঘন্টায় 87.5% সম্পন্ন হবে। এবং আমি এই যে প্রসেসটা যে করলাম 10 ঘন্টা 10 ঘন্টা 10 ঘন্টা, এই প্রসেসটা হচ্ছে যে আসলে একমাত্র প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য হয়। যার কারণে আমরা বলতে পারি যেহেতু আমি প্রথম ক্রম বিক্রিয়ার প্রসেস দিয়েই মূলত দেখলাম যে কি 87.5%ই পাইছি 30 ঘন্টা, মানে কি 87.5%ই বিয়োজন হয়েছে 30 ঘন্টা যাবত। তাহলে আমরা বলতে পারি ওদের বলা কথার সাথে যেহেতু আমাদের কাজে যেহেতু মিল আছে, তার মানে এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া। ঋত্বিকা, আচ্ছা আরেকবার রিপিট করেন। আচ্ছা এখন কি বুঝছো? আমি তো আবার রিপিট করলাম। মনে রাখবা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এই অর্ধায়ুটা হচ্ছে সবসময় একই থাকবে। এবং দেখো না, এই 10 ঘন্টার বেলায় তোমার আদি ঘনমাত্রা ছিল কি 100%, আবার এই 10 ঘন্টার বেলায় তোমার আদি ঘনমাত্রা ছিল 50%, এই 10 ঘন্টার বেলায় আদি ঘনমাত্রা ছিল তোমার 25%। তো এটা কিন্তু ফ্যাক্ট করতেছে না। তো তোমার বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা কতটুকু আছে এটা কিন্তু ফ্যাক্ট করে না, ঠিক আছে? তোমার এটা একদম চেইন রিয়েকশনের মতো হচ্ছে অর্ধেক হইতেই থাকবে, অর্ধেক 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 এভাবে করে দেখতেছি আমরা। 30 ঘন্টায় 12.5% অবশিষ্ট থাকে, তার মানে 87.5% সম্পন্ন হয়েছে। আচ্ছা চূড়ামি প্রসেসটা কি?
আচ্ছা চূড়ামি প্রসেসটা বুঝাই দিচ্ছি, দেখেই কিভাবে অ্যান্সার দিতে পারবো। হ্যাঁ, এটার অ্যান্সার দেওয়ার একটু উপায় আছে, ওইটা বলে দিই। এটা হচ্ছে যে তুমি নিজে নিজেও মানে আসলে তোমাদের তো এটা তো জানার কথা চূড়ামি প্রসেসটা কি। চূড়ামি প্রসেসটা আচ্ছা বলার আগে দেখি তোমরা সবাই একসাথে কমেন্ট করো, 52 জনের মধ্যে 52 জনই তোমরা দেখি একসাথে কমেন্ট করো তো এটা তোমরা বুঝছো কিনা। এই যে ল্যান্ডি প্রসেস যেটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য দেখাইছি, এই প্রসেসটা তোমরা বুঝছো কিনা, কেন এটাকে প্রথম ক্রমবিক্রিয়া বলতেছি আমরা, একদম স্টেপ বাই স্টেপ দেখাইছি, এটা বুঝছো কিনা বলো। ওকে, ত্রিবেণী বলতেছে বুঝছি। ওকে, বাকিরা বলো, সবাই একসাথে অ্যান্সার দাও, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ এটা বুঝাতে পারছি। রাবেয়া খাতুন, ওকে, তারপর হচ্ছে যে রাবেয়া মাহি, ওকে, মাশফিকা আক্তার ডান, ওকে, সবাই বলতেছে বুঝছি। হ্যাঁ, ঋত্বিকা বলতেছে বুঝছি। আচ্ছা, চূড়ামি প্রসেসটা ওইটা বলতেছি, এটা এটা দেখে অ্যান্সার করা একটা মানে কি চূড়ামি প্রসেস আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, ওকে বুঝেছি ভাইয়া। ওকে, এখন দেখো, দেখো যেটা চূড়ামি প্রসেস ওইটা হচ্ছে যে দেখো তোমাকে যখন বলবে পরীক্ষাতে বিক্রিয়াটা কত ক্রমের বা এটা কোন বিক্রিয়া অনুসরণ করতেছে, এখন চিন্তা করো আমি তোমাদেরকে পড়াইছি কি শূন্য ক্রম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া, তৃতীয় ক্রম তোমাদের লাগবে না। তার মানে কি তৃতীয় ক্রম বিক্রিয়া নাই? উত্তর হচ্ছে আছে। তৃতীয় ক্রম বিক্রিয়া আছে, ঠিক আছে। তৃতীয় ক্রম বিক্রিয়া যে নাই তা না, তৃতীয় ক্রম বিক্রিয়া আছে, কিন্তু আমাদের স্ট্যান্ডার্ডে নাই। মানে তোমাদের স্ট্যান্ডার্ডে তৃতীয় ক্রম বিক্রিয়া নাই, এটা হচ্ছে আরো আপার লেভেলে আছে, ঠিক আছে। তো এটা তাহলে প্রথমেই বাদ যাবে, এটা হচ্ছে একটা চোরামি। দ্বিতীয় চোরামি হচ্ছে যে শূন্য ক্রম আর দ্বিতীয় ক্রম দিয়ে কোনো ম্যাথ নাই। তুমি বইতে দেখবা যে, তুমি যদি বই রিডিং পড়ো ওইখানে দেখবা যে যত বিক্রিয়া আছে বা যত ম্যাথ আছে সবগুলো হচ্ছে প্রথম ক্রম দিয়ে, ঠিক আছে। তো এটাই হচ্ছে চূড়ামি প্রসেস, অর্থাৎ তোমাদের তৃতীয় ক্রম এই স্ট্যান্ডার্ডে লাগবে না, এটা আগেই বাদ যাবে। দ্বিতীয়ত বই খুললেই দেখবা ওইখানে শূন্য ক্রম আর দ্বিতীয় ক্রম নিয়ে তেমন কোনো ডিটেলসে ব্যাখ্যা নাই বা অর্ধেয় নিয়েও তেমন কোনো আলোচনা নাই। ইভেন তোমাদের পদার্থবিজ্ঞানে কিন্তু একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে। তোমাদের তোমাদের হচ্ছে যে যে ফিজিক্স একটা চ্যাপ্টার আছে, ওইখানের মধ্যে তো এটা তো পাওয়ার কথা। ওই যে একটা সূত্র আছে অবক্ষয় ধ্রুবক নিয়ে, ঠিক আছে। তো ওইটাও মূলত আসছে যে তোমার প্রথম ক্রম বিক্রিয়া থেকে। বেসিক্যালি আমরা যত রকমের কাজ করি অর্ধেয় রিলেটেড সবগুলো আমরা প্রথম ক্রম বিক্রিয়া নিয়েই করি, যার কারণে পরীক্ষাতে যদি তোমাকে কখনো জটিল জটিল জিনিস দিয়ে যদি, এখন এই ক্যালকুলেশনটা না তোমার সোজা, মনে করো তোমাকে এমন একটা মান দিল যেটা হচ্ছে করতে তোমার অবস্থা কাহিল হয়ে যাচ্ছে, তো তখন কি করবা? সেই ক্ষেত্রে যেটা করবা, কোন বিক্রিয়া বললে প্রথম ক্রম, চোখ বন্ধ করে প্রথম ক্রম। তবে কাহিনী আছে, তোমাকে যদি আবার যদি এরকম প্রশ্ন না দিয়ে যদি ওই রকম বলে বিয়োজন বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া হবে, তো ওইটার তারপর শর্ত সাপেক্ষ বিক্রিয়া। আচ্ছা একটু করে প্রশ্ন করি তো, আচ্ছা দেখি তো তোমরা একটা অ্যান্সার দাও তো। ধরো যে তোমাদেরকে একটা মানে শর্ত দিল, এরকম তোমাদেরকে প্রশ্ন দিল যে কোনো একটি শর্ত সাপেক্ষ বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া হইতে পারে, দেখি তো অ্যান্সার করো তো। এটা আমি পড়াইছিলাম, এটা আমি, আচ্ছা চোরামি প্রসেসটা সেরা। হ্যাঁ, তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে কোনো একটা শর্ত সাপেক্ষ বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া হবে, দেখি বলো তো। আমি কিন্তু এগুলো ডিটেলসে পড়াইছি, দেখাইছি, ঠিক আছে। হ্যাঁ, আমার বাসা চট্টগ্রাম, আমার ভাষাতে একটু চট্টগ্রাম চট্টগ্রাম ভাব আসতেছে। সব প্রথম ক্রমের বিক্রিয়া তাই প্রথম ক্রম বিক্রিয়া, এই ধারণাটা রাখিও না। তুমি আমার রাসায়নিক পরিবর্তনের 2 নম্বর ক্লাসটা দেখিও, ওইখানে আমি কয়েকটা বিক্রিয়া দেখাই দিছি, ওইগুলো একটু মনে রাখিও। এই যে ভুল অ্যান্সার দেওয়া শুরু করে দিছে, এটা কি ফাস্ট হবে নাকি? ভেরি গুড, আফরিন বলতেছে 0। হ্যাঁ ওরটাই ঠিক আছে। কি রে, ফাস্ট কেমনে বলতেছো? আমি তোমাদেরকে বললাম কোন একটা শর্ত সাপেক্ষ বিক্রিয়া, তো শর্ত সাপেক্ষ বিক্রিয়াগুলো কি হবে, অর্থাৎ কোন একটা আচ্ছা এখনো বুঝো নাই তার মানে হচ্ছে তুমি ক্লাস করো নাই, ঠিক আছে। শর্ত সাপেক্ষ বিক্রিয়া মানে কোন একটা শর্ত, যেমন আমি তোমাদেরকে দেখাইছিলাম না, এইগুলো আবার আলোচনা করতে হবে, সবই তো দেখাইছি, একটু করে দেখাই দিতাও তোমরা। আবার অনেকে এখানে ক্লাস করো নাই, বুঝাই যাচ্ছে, এই জন্য বলছিলাম যে ওই ক্লাসগুলো করে আসিও। তাহলে দেখো তোমাদেরকে পড়াইছিলাম না, এই যে হাইড্রোজেন আর ক্লোরিন যে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে যে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি করবে, এখানে তোমার কি লাগে, ইউভি রে, অর্থাৎ সূর্যের অতিবেগুনি রশ্মি লাগে। এটা যদি না দাও তাহলে এই বিক্রিয়াটা হবে না, কারণ এখানে অনেক শক্তি লাগে। তো এখানে যে তোমার ইউভি রশ্মি যে লাগতেছে, এটা একটা কি তোমার কন্ডিশন বা শর্ত না, তাহলে এটা হচ্ছে তোমার শর্ত সাপেক্ষ বিক্রিয়া। আর প্রথম ক্রম বিক্রিয়া কোনগুলো, যেগুলো বিয়োজন বিক্রিয়া হয়, ঠিক আছে, পড়াইছিলাম না। হ্যাঁ, তাহলে আমাদের 15টা এমসিকিউ শেষ, এর মাধ্যমে হচ্ছে যে আমাদের রাসায়নিক পরিবর্তনেরও ক্লাস শেষ, ঠিক আছে। তো তোমাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি, দেখো তোমাদের একটা কনফিডেন্স দিই, ঠিক আছে। আচ্ছা তোমরা কি ক্লাসে থাকবে আর একটু, তাহলে কিছু কথা বলতে পারি তোমাদের উদ্দেশ্যে আর কি, একটা কনফিডেন্স দেওয়ার জন্য।
দেখি তোমাদের কি থাকবে নাকি বলো, তাহলে কিছু কথা বলতে পারি, এগুলো তোমাদের দিন শেষে কাজে লাগবেই। দেখি দেখি দেখি, জি ভাইয়া বলেন, ওকে ঠিক আছে। আচ্ছা বলি, তোমরা দেখো, যারা যারা ক্লাস করো নাই তাদেরকে বলবো ক্লাস অবশ্যই করবা। তোমাদের যে তড়িৎ রসায়ন, তোমরা তো করো নাই ঠিক মতো, ঠিক আছে, অনেকে হচ্ছে যে এখানে করো নাই, ঠিক আছে। তো তোমরা হচ্ছে এগুলো করে নিও। দেখো কি বলতেছি আমি, দেখাই তোমাদের, আমি তোমাদেরকে একটা জাস্ট একটা চার্ট দেখাচ্ছি আর কি। তোমাদের আমি প্রথমত কি নিছিলাম, তড়িৎ রসায়ন, একটু থাকো আমি শেষ করে দিব কিছুক্ষণ পর। তোমাদের তড়িৎ রসায়নের প্রথমত আমি নিছিলাম 2টা ক্লাস, আর এরপরে দেখো 2টা ক্লাস ছিল যে বেসিক ক্লাস। এই 2টা ক্লাস কি বেসিক, তুমি এই 2টা ক্লাস যদি না করো বুঝবা না কিছু, ঠিক আছে। এই 2টা ছিল বেসিক ক্লাস, একটা ছিল রিভিউ ক্লাস। এটাকে রিভিউ না বলে আমরা এইভাবে বলতে পারি অ্যাডভান্সড রিভিউ ক্লাস, ঠিক আছে, কারণ এখানে সবগুলো অ্যাডভান্সড টপিক ছিল, ঠিক আছে। তো টোটাল কয়টা হয়েছে, 3টা। তার মানে, এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু তুমি যদি দেখো তাহলে হচ্ছে যে তোমার 1 ঘন্টা 30 মিনিট করে হয়েছে, ঠিক আছে, অ্যাভারেজ এরকম করে হয়েছে। তার মানে দেখো তুমি তড়িৎ রসায়নের উপরেই কত ডিটেলসে আলোচনা পাইছো। দ্বিতীয়ত তড়িৎ রসায়নের উপরে তোমাদের কি 2টা পরীক্ষা হয়েছে না, তোমাদের তড়িৎ রসায়নের উপর হচ্ছে যে 2টা পরীক্ষা হয়েছে, ইন্ডিভিজুয়াল পরীক্ষা হচ্ছে 2টা হয়েছে। এরপরে হচ্ছে তোমাদের হচ্ছে আমি রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটার ক্লাস নেওয়া শুরু করছিলাম, এবং রাসায়নিক পরিবর্তনে নেওয়ার কথা ছিল তোমার কি, আশা করি জানো, তো একটা ক্লাস আরো বাড়াই নিয়েছিলাম, মোট 4টা ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে। এবং এই 4টা ক্লাস ছিল একদম বেসিক, একদম ইন ডিটেলস ভেঙে ভেঙে সবকিছু বোঝাইছি, ওইটা তোমরা দেখলেই বুঝবা, ঠিক আছে। তারপর হচ্ছে যে আজকের একটা, তো এটা তো দেখলাম, এটা হচ্ছে তোমার রিভিউ ক্লাস, কিছু অ্যাডভান্স টপিকও ছিল, অ্যাডভান্সড লিখি, অ্যাডভান্সড রিভিউ ক্লাস। তো টোটাল কয়টা হয়েছে, 5টা। এবং এই ক্ষেত্রেও তোমার যেটা করছি, প্রত্যেকটা ক্লাস হচ্ছে কি 1 ঘন্টা। দেখো তোমাকে জাস্ট বুঝাচ্ছি যে আসলে মানে কি বুঝাচ্ছি এটা তুমি নিজেই আশা করি বুঝতেছো। 1 ঘন্টা 30 মিনিটের হয়েছে প্রত্যেকটা ক্লাস, তার মানে চিন্তা করো আমরা কত ডিটেলস আলোচনা করছি অ্যাডমিশন লেভেলে এসেও। অনেক জায়গায় কিন্তু তুমি এটা পাবা না, ঠিক আছে। তো ইভেন তড়িৎ রসায়নের বেলায়ও দেখো আমরা হচ্ছে যে এরকম আলোচনা করছি, ঠিক আছে। তারপরে হচ্ছে যে তোমার যে 1 মিনিট দাঁড়াও, তাহলে দেখো তড়িৎ রসায়নের বেলায় হচ্ছে যে কি আমরা প্রায় ডিউরেশন অনেক বেশি নিয়ে হচ্ছে আলোচনা করছি। তারপর 2টা এক্সাম হয়েছে। আর রাসায়নিক পরিবর্তনের উপর তোমাদের কি, রাসায়নিক পরিবর্তনের উপর হচ্ছে তোমাদের ইতোমধ্যে কয়টা এক্সাম হয়েছে, একটা ইন্ডিভিজুয়াল এক্সাম হয়েছে, ঠিক আছে। এরপরে হচ্ছে যে তোমাদের গুণগত রসায়ন, ঠিক আছে। গুণগত রসায়নের উপর তোমাদেরকে জাস্ট একটা সামারি দিচ্ছি আর কি, ঠিক আছে। গুণগত রসায়নের উপর হচ্ছে যে আমি তো কোনো ক্লাস নিই নাই, ওইটার উপর জাস্ট একটা এক্সাম হয়েছে, ওইটার প্রশ্ন আমি করছি, একটা এক্সাম হয়েছে। তারপরে হচ্ছে যে একটা রিভিশন এক্সাম হয়েছে, ঠিক আছে, একটা রিভিশন এক্সাম হয়েছে, ঠিক আছে, রিভিশন, আচ্ছা এখানে এক্সাম লিখে দিই, রিভিশন এক্সাম হয়েছে একটা। তার মানে দেখো তোমরা কত কিছু পাইছো এই 2টা চ্যাপ্টার থেকে, ঠিক আছে। গুণগত রসায়ন ওই ক্লাসটা আমি নিই নাই, কিন্তু বাকিগুলো হচ্ছে দেখো গুণগত রসায়নে একটা ইন্ডিভিজুয়াল এক্সাম তুমি দিছো, তারপরে হচ্ছে যে সামনে আরেকটা দিবা আর কি, ঠিক আছে। আচ্ছা গত ক্লাসেরটা কি হয়েছিল, হ্যাঁ আচ্ছা গুণগত রসায়ন তো মেবি 2টা পরীক্ষা হয়েছে তাই না, গুণগত রসায়ন তো একটা না, গুণগত রসায়ন 2টা হয়েছে, ঠিক আছে। তাহলে গুণগত রসায়ন হয়েছে 2টা। তার মানে চিন্তা করো গুণগত রসায়নের পরীক্ষা দিছো 2টা, রাসায়নিক পরিবর্তন একটা দিছো, আরেকটা দিবা সামনে, আগে থেকে বলে রাখতেছি প্রিপারেশন নাও। তড়িৎ রসায়নের অলরেডি 2টা পরীক্ষা হয়ে গেছে, ঠিক আছে। আবার রিভিশন এক্সাম একটা হয়েছে, সামনে আরেকটা রিভিশন এক্সাম হয়েছে। তার মানে চিন্তা করো তোমরা মানে কি কত সময় ধরে কি ক্লাস করছো, ঠিক আছে। তুমি যদি এখন ডিউরেশন যদি হিসাব করো তাহলে দেখবে যে অনেক ডিউরেশন হয়েছে, ঠিক আছে। এবং দেখা গেছে যে কি যা যা লাগে সেগুলোই মূলত হচ্ছে কি আমরা আলোচনা করছি, ঠিক আছে। তো আশা করি হচ্ছে যে তোমাদের আর কোনো অবজেকশন থাকবে না। দেখি বলো তো, আমাদের রিভিউ লেকচারের মাধ্যমে 2টা চ্যাপ্টার একদম ডান এন্ড ডাস্টেড, একদম মানে পুরোপুরি বলতে গেলে শেষ, ঠিক আছে। এরপরে শুধু এক্সাম দিবা যে। দেখি সবাই এবার যারা যারা আছো সবাই একটু 49 জনের মধ্যে, আমার ইচ্ছা তোমরা 49 জনে একটু করে কমেন্ট করে বলবা তোমাদের বেসিক ক্লাস থেকে শুরু করে রিভিউ ক্লাস পর্যন্ত এক্সাম পর্যন্ত সবকিছু কেমন লাগছে। বেশি কিছু বলার দরকার নেই, জাস্ট বলবা যে কি মানে কি ভালো লাগলে ভালো বলবা, আর যদি কোনো ইয়া থাকে সাজেশন থাকে তাহলে ওইটা বলবো। সব কেমিস্ট্রি ক্লাস আপনি নেন, আচ্ছা সব কেমিস্ট্রি ক্লাস ওইটা হচ্ছে যে এখনো ডিসাইড করা হয় নাই, ওইটা হচ্ছে যে দেখি সুমন ভাই কি বলে। আর ওইটা হচ্ছে যে আমারও একটু সময় লাগতে পারে, যেহেতু আমার এখন একটু এক্সাম, তো তো আমার হচ্ছে যে আচ্ছা এই মাসটা তোমাদের আর কোনো আমি ক্লাস নিব না, এই মাস হচ্ছে আমার এক্সাম চলতেছে, তোমাদের ক্লাস আমি মেবি আবার 10 তারিখ থেকে নিব, ঠিক আছে। তো তো যারা যারা আসো প্লিজ সবাই একটু করে কমেন্টে বলো বেসিক ক্লাস থেকে শুরু করে রিভিউ ক্লাস পর্যন্ত, তারপর যতগুলো পরীক্ষা দিচ্ছ সবগুলো মিলে তোমার কি মনে হচ্ছে তোমরা বেস্ট জিনিসটা পাচ্ছ কিনা। ওকে ভালো, আমি আজ ফার্স্ট ক্লাস করলাম, অনেক ভালো লাগলো। আচ্ছা যদি ভালো লেগে থাকে তাহলে আগের ক্লাসগুলো একটু করে
করে নিও, ঠিক আছে? কারণ প্রত্যেকটা ক্লাসে আমি এমন কিছু আলোচনা করছি যেগুলো তুমি আগে থেকে জানতা না, ঠিক আছে? হ্যাঁ, বেসিক যদি উইক থাকে তাহলে তোমরা বেসিক ক্লাসগুলো করবা। এই যে বলে দিলাম তো, তড়িৎ রসায়নের উপর 2টা বেসিক ক্লাস ছিল, রাসায়নিক পরিবর্তনের উপর 4টা বেসিক ক্লাস, আর একটা রিভিউ ক্লাস হয়েছে, তারপরে এক্সাম তো হচ্ছেই, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা তোমাদের উদ্দেশ্যে, আচ্ছা একটা তোমাদের একটা কি মানে এদিকে আমি একটা যৌগ পাইছিলাম, ওইটা বলতে ভুলে গেছি, ওইটা হচ্ছে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড নিয়ে, ঠিক আছে? আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবা এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা হচ্ছে যে তোমার কি নাইট্রোজেন ডাইঅক্সাইডের বর্ণ কি, মানে কালার কি, এটা কি বলতে পারবা? এটা থেকে পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে, নাইট্রোজেন ডাইঅক্সাইডের বর্ণ কি, ঠিক আছে? তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে নাইট্রোজেন ডাইঅক্সাইডের বর্ণ কি, এটা দিয়ে শেষ করব, ঠিক আছে? দেখি তো, বলো তো নাইট্রোজেন ডাইঅক্সাইডের বর্ণ কি? ভেরি গুড, বাদামি, যে বলছো বাদামি। আচ্ছা, তোমার নামটা আমি ভুলে গেছি, আচ্ছা নামটা একটু বলো তো, এটা তো আঙ্কেলের আইডি, নামটা ভুলে গেছি। আচ্ছা দেখো, বাদামি, ঠিক আছে? নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে বাদামি বর্ণের গ্যাস, এটা একটু মনে রাখবে, পরীক্ষাতে মাঝে মাঝে চলে আসে, ঠিক আছে? বাদামি, ঠিক আছে? তাহলে এটা একটু করে মনে রাখবা, তাইলে তোমাদের পরীক্ষাতে যত রকমের প্রশ্ন আসতে পারে সেগুলো, আচ্ছা শুক্রিয়া, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে সবই তো ক্লিয়ার তো করে দিছে, আর কোনো কিছু নাই, সবকিছু শেষ। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসটা এখানে শেষ করতেছি, তোমরা এক্সামটা দিয়ে দিবা, তোমাদের যে এক্সামটা চলতেছে ওইটা দিয়ে দিবা। আর আচ্ছা, অর্গানিকের ক্লাস, হ্যাঁ অর্গানিকের ক্লাস আমি নিব, ওইটা হচ্ছে যে এই মাসে তো হবে না, ওইটা সামনের মাসে হবে। আর তোমরা তো হয়তো জানো তোমাদের পরীক্ষা পিছাইছে, পিছাইছে মানে হচ্ছে যে ওই যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আর কি, 1 ফেব্রুয়ারি থেকে টান বের হচ্ছে যে 18 তারিখ না, 18 তারিখ না, 18 তারিখ নাকি 15 তারিখ? আচ্ছা, এটা আচ্ছা 15 তারিখ বলতেছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা 15 ফেব্রুয়ারি। আচ্ছা, তাহলে যেহেতু তড়িৎ রসায়নে কত কি বললো, এটা তো তড়িৎ রসায়নে কত পাইলে গুড মার্কস এভারেজ। আচ্ছা, 20 নম্বরের পরীক্ষাগুলোতে চেষ্টা করবা 18 প্লাস পাওয়ার জন্য, 30 নম্বরের পরীক্ষাগুলোতে 25 প্লাস পাওয়ার চেষ্টা করবা, আর যেগুলো 50 মার্কসের এক্সাম হবে সেখানে 40-এর মানে উপরে বা 45-এর উপরে পেলে তো আরো ভালো, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড টাইমার যারা আছো, আচ্ছা সমস্যা নেই, যারা ফার্স্ট টাইমার ওদের জন্য বলতেছি, তোমরা তো অনেক সময় পাচ্ছ, আর যারা সেকেন্ড টাইমার তাদেরকে বলবো এখন থেকে ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করো, আর অ্যাটলিস্ট এতটুকু তোমরা ভরসা পাইছো, তোমরা এখান থেকে বেস্ট ইনপুটটা হ্যাঁ পাচ্ছ, তাহলে দেখো আমি কিন্তু তোমাদেরকে বেস্ট জিনিসটাই দিচ্ছি, ঠিক আছে? এখন তোমাদের কাজ হচ্ছে বেস্ট আউটপুট দেয়া, ঠিক আছে? তোমরা হচ্ছে বেস্ট আউটপুটটা দিবা কোথায়, এক্সামে। তাহলে আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করতেছি, ওকে ওকে, ঠিক আছে, তাহলে গুড লাক সবাইকে, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। যারা যারা সেকেন্ড টাইমার, মন খারাপ করার কোনো দরকার নেই, ভালো মতো প্রিপারেশন নাও, একদম বেসিক থেকে পড়া শুরু করে দাও। যা যা ক্লাস নিছি আমি প্রত্যেকটা ক্লাস দেখে নিবা। আর আরেকটা কথা, কারো যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে ইনবক্স করতে পারো, তোমাদের যদি কোনো সমস্যা থাকে আর কি। বিইউপি এর প্রিপারেশন নিয়ে কিছু বলবেন প্লিজ। আচ্ছা, সত্যি বলতে একটু একটু করে স্বীকার করি, বিইউপি নিয়ে আমার কোনো ধারণাই নেই, ঠিক আছে? এটা তুমি একটু জেনে নিও, ঠিক আছে? বিইউপি এর প্রিপারেশন যারা নিতে চাচ্ছ ওরা কাইন্ডলি বিইউপিতে পরে এরকম কারো কাছ থেকে এটা একটু নিও, জেনে নিও, কারণ বিইউপির প্রশ্ন ব্যাংক পাওয়া যায় কিনা ওইটাও বলতে পারবো না, ওইটা একটু করে সবাই জেনে নিও, ঠিক আছে? আচ্ছা, যারা যারা বিইউপি দিতে চাচ্ছ আর কি। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আর পরবর্তী ক্লাসে দেখা হবে আর কি, পরবর্তী কোনো একটা ক্লাসে, আর তার আগে সবগুলো ক্লাস করে নিও, ওকে।